আসসালামু ওয়ালাইকুম আলাইকুম প্রিয় আসসালাম। শিক্ষার্থীরা, সবাইকে জি, স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে। ওয়ালাইকুম আচ্ছা, আমার কথা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে তো ভাইয়া? বলবেন যারা জুমে আছেন একটু জি, জি। কথাবার্তা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, ভাইয়া শোনা যাচ্ছে। জি, ওকে, জি শোনা যাচ্ছে। ঠিক আছে। খুবই ভালো জিনিস। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও মনন একাডেমিতে। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য ফিজিক্সের ফেজ 1 চলমান ছিল। সেখানে আমরা তাপগতিবিদ্যা অধ্যায়টি পড়ছিলাম। আজকে আমাদের ৬ষ্ঠ লেকচার। সো এই তাপগতিবিদ্যা অধ্যায়টা খুবই স্লোলি ম্যারাথন ক্লাস, একদম স্লোলি স্টেপ দিয়ে আমরা এগোচ্ছি। বাট পরবর্তী চ্যাপ্টারগুলো কিন্তু ভাই একটু বুঝতে পারছেন, একটু কিন্তু স্প্রিন্টের দিকে যাবো, একটু কিন্তু দ্রুত দৌড়াবো ওই পরেরগুলা। ঠিক আছে? ওই যে আমার সাথে মানায় নিতে পারবেন আপনারা, সমস্যা নেই। এখন স্লোলি আমার সাথে জাস্ট আপনাদেরকে অভ্যস্ত করাচ্ছি। এরপরে চ্যাপ্টারগুলোতে দেখবেন যে লম্বা ক্লাস হবে ৩ ঘন্টা বা এরকম সময়, এবং দ্রুত আগাবো এবং সবকিছুই কভার আপ করব। সো যেন আমাদের এফিসিয়েন্সি অনেক বেশি থাকে। অল্প সময় অনেক কিছু যেন আমরা পড়ে ফেলতে পারি। সো যারা যুক্ত হয়েছেন ভাই আমার সাথে ফেসবুকে এবং জুমে, কাইন্ডলি যদি সম্ভব হয় লাইভটি শেয়ার করে দিতে পারেন নিজেদের প্রোফাইল থেকে, আমিও শেয়ার করে দিয়ে আসি। দেন তারপর কথাবার্তা হচ্ছে ইনশাল্লাহ। কি ব্যাপার, লাইভ দেখাচ্ছে না কেন? ওকে, দেখাচ্ছে। আমাকে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তো? জানাবেন। ওকে, তাহলে আসুন শুরু করা যাক। আমাদের আজকে এই চ্যাপ্টারের লেকচার নং 6, এই চ্যাপ্টারের লেকচার নং 6। টোটাল আরও মনে হয় 4 থেকে 5টার মতো লেকচার আসবে এবং অনেক ডেপথে গিয়ে আমরা পড়ছি। আজকে আমাদের পড়ার টপিক, যেটা আমরা গতদিন পড়ি নাই, সেটা নিয়ে পড়াশোনা করবো আজকে, এন্ট্রপির পরিবর্তন। এখন এন্ট্রপি আমরা যে নর্মালি একটা সূত্র মুখস্থ করি, আর ডিএস সমান হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই টি, শুধু এই ফর্মুলাতে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা লুডউইগ বোলসম্যানের একটা ফর্মুলা আছে, এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লিউ, এই ফর্মুলা দিয়ে শেখার চেষ্টা করব। ঠিক আছে? সো এখানে একটা নতুন টার্ম আপনারা শিখবেন, সেটা হচ্ছে মাইক্রোস্টেট। যারা একটু ফিজিক্সে নিয়ে অনার্স করবেন বা ওই জায়গাগুলো ডেপথে যারা পড়াশোনা করতে চান তারা এই জিনিসগুলো শিখবেন আরও পরবর্তীতে গিয়ে। আপাতত আমি একটু শিখিয়ে দিব যতটুকু আপনারা বুঝবেন, এবং তাহলে এন্ট্রপি পরিবর্তনের ধারণাটা আরেকটু ডেপথে গিয়ে আপনারা বুঝতে পারবেন। সো এই সূত্র দিয়ে না, আমরা অ্যাকচুয়ালি এই সূত্র দিয়ে ভালো মতো বুঝবো, আর এই সূত্রটা অটোমেটিক্যালি চলে আসবে। সো এন্ট্রপির পরিবর্তন যে শুধুমাত্র তাপমাত্রা বা তাপের সাথে অ্যাসোসিয়েটেড না, এটা আপনারা এই সূত্রটা, এই পার্টিকুলার সূত্রটা দেখলেই বুঝবেন। সো একটু সিলেবাসের বাইরে যাচ্ছি, বাট আপনাকে একটা ডিপ লার্নিং আর একটা খুব সুন্দর লার্নিং দেওয়ার জন্য এখানে যাওয়া লাগবে। সো আমি বলেছিলাম আমরা খুব বেছে বেছে পড়বো, এবং যেখানে যেখানে ডেপতে যাওয়া লাগবে সেখানে ডেপতে যাবো, যেখানে যাওয়া লাগবে না সেখানে যাবো না। সো এই এন্ট্রপির পরিবর্তন পুরো বাংলাদেশেরই সমস্যা, ইভেন ওয়ার্ল্ড ওয়াইড সবারই সমস্যা থাকে এই টপিকটা নিয়ে। সো এই টপিকটা নিয়ে আমরা অবশ্যই ডেপতে যাবো। সবারই যেহেতু সমস্যা আছে, আমাদের তো ডেপতে গিয়ে শেখা উচিত। আর বাদ বাকি সহজ জিনিসগুলো তো আমরা দেখছেনই তো কিভাবে পড়ছেন। আশা করি এতদিনে আমার সাথে আপনারা জিনিসগুলো মানে কোপ আপ করতে পেরেছেন। সো এরপরে আমরা পড়বো হচ্ছে মোলার আপেক্ষিকতা। এই দুটো টপিক আজকে আমাদের পড়াশোনার বিষয়। সো আমার কথাবার্তা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আগেই জানিয়েছেন। সো আমাকে যদি সবকিছু গ্রিন সিগন্যাল আপনারা দেন, হ্যাঁ যারা ভাইয়া, জুমে আছেন, শুরু করতে তাহলে পারেন। আমরা শুরু করতে পারি। করবো? জি ভাইয়া, জি অবশ্যই। ওকে, জি তাহলে ভাইয়া আসুন শুরু শুরু করুন। করা যাক। আর কথাবার্তা না বলি, মোটামুটি একটা লম্বা ক্লাস হবে এবং খুব ডেপথে গিয়ে আলোচনা করবো। ঠিক আছে? সো এন্ট্রপির পরিবর্তন কি জিনিস, ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোবো। সো তার আগে আমরা কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দেখে নেব। এন্ট্রপি পড়ছি, দেখুন আমাদের পড়ার টপিক হচ্ছে এন্ট্রপি। সো এন্ট্রপিও পড়তাম না ভাই, আমরা মেইনলি পড়তে গিয়েছিলাম কি জানেন? আমরা মেইনলি পড়তে গিয়েছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আপনাদের মনে আছে আমি গতদিন 3টি প্রক্রিয়া পড়িয়েছি, সম-আয়তন, সমচাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়া। সো 4 নম্বর প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে প্রক্রিয়াগুলো মানে, প্রক্রিয়া বলতে বোঝাচ্ছি কোনো গ্যাসের চাপ, আয়তন, তাপমাত্রা চেঞ্জ করা, যে জিনিসটা সেটাকে আমরা বলি প্রক্রিয়া। সো সেম ভাবে একটা প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, কেন, কিভাবে, এটা আমরা পরে পড়বো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়তে গেলে এন্ট্রপি জিনিসটা বোঝা লাগে। শুধু রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়তে গেলে এন্ট্রপি বোঝা লাগে এমনটা না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আপনারা পড়েছেন, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা পড়তে গেলে এন্ট্রপি জানা প্রয়োজন। সো এই কারণে আমরা এন্ট্রপিটা পড়ে নিচ্ছি, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা পড়বো এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা পড়বো। সো বুঝতে পেরেছেন কেন পড়ছি এন্ট্রপি? জি ভাইয়া। ওকে, সো আসেন এন্ট্রপি পড়ি। কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দেখব, স্পন্টেনিয়াস প্রসেস। ওকে, ইংলিশটাও লিখে দিচ্ছি, স্পন্টেনিয়াস প্রসেস।
কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস। স্পন্টেনিয়াস প্রসেস যেই জিনিসগুলো হিউম্যান ইন্টারভেনশন ছাড়া, মানুষের হস্তক্ষেপ ছাড়া অটোমেটিক্যালি হয়ে যায়, যেগুলো আমরা প্রকৃতিতেই দেখি, যেমন গাছ থেকে ফল মাটিতে পড়া, এই জিনিসটা, তারপর হচ্ছে গরম চা কোথাও রেখে দিলে ঠান্ডা হয়ে যাওয়া, এগুলো কি আপনাকে ঠান্ডা করা লাগে বা গাছ থেকে আপনাকে ফলটা নিচে নামানো লাগে নাকি অটোমেটিক্যালি নিচে নামে? অটোমেটিক্যালি নিচে নামে। ঝর্ণার পানি নিচে নামা, নদী প্রবাহিত হওয়া, তো এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। তো এরকম কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার মাধ্যমে আমরা এন্ট্রপিটা বোঝার চেষ্টা করব। তো আমরা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া দেখছি, যেমন হট অবজেক্ট থেকে হিট কোল্ড অবজেক্টে চলে যায়, তাই না ভাই? এটা একদম একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না? কারো কি কোনো হস্তক্ষেপ লাগে নাকি অটোমেটিক্যালি? আপনি যদি কোনো একটা জায়গায় ধরেন এইটা একটা কাপ, এই একটা কাপ, এর মধ্য দিয়ে যদি কোনো কারণে আপনি এখানে যদি কোনো কারণে আপনি কফি রাখেন এবং কফি তাপমাত্রা ধরেন 70°C, আর বাহিরে আছে ধরে নেন কোনো কারণে আমরা ধরে নিচ্ছি বাহিরে আছে এয়ারের টেম্পারেচার হচ্ছে 25°C, তাহলে অটোমেটিক্যালি কফি থেকে এয়ারে অটোমেটিক্যালি হিট যেতে থাকবে না ভাই? এবং ধীরে ধীরে কফিটা এয়ারের টেম্পারেচারে চলে আসবে। এই জিনিসটা তো বুঝি। সেইখানে কি আপনাকে কফিটাকে ঠান্ডা করা লাগছে নাকি নিজে নিজেই সে ঠান্ডা হয়ে যাচ্ছে? নিজে নিজে ঠান্ডা হচ্ছে। এই ধরনের প্রক্রিয়াগুলোকে আমরা বলি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেগুলো নিজে নিজেই হয়। এমন একটা প্রক্রিয়া হচ্ছে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাওয়া, এবং এটারই অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্সেসে আমাদের কফি বা চা ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, এটা গেল। আরো কিছু দেখি। যেমন এখানে একটা পারফিউমের বোতল দেখতে পাচ্ছেন, এটা ধরনের একটা পারফিউমের বোতল। ওকে, এই যে এই ছোট্ট বোতলটা পারফিউম আছে এখানে। সো পারফিউমের বোতল ধরে নেন, এই জায়গাটাতে এই যে এই বোতলের ভিতরে এই যে এরকম ছোট ছোট অনেকগুলো মলিকিউল আছে, বোঝা গেল? আর এটা হচ্ছে একটা রুম। সো আমি যদি কোনো কারণে পারফিউমের বোতল থেকে স্প্রে করি, অথবা পারফিউমের বোতলটা আমি মানে ফাটিয়ে ফেললাম, কোনো কিছু দিয়ে এটা বার্স্ট করে ফেললাম, তাহলে পারফিউমের বোতলের ভিতরে দেখেন গ্যাসের অণুগুলো এই ছোট্ট জায়গা, শুধুমাত্র পারফিউমের বোতলটা যে আছে এই যে এতটুকু জায়গার মধ্যে এরা প্রথমে ছোটাছুটি করছিল, তাই না? ঠিক যখনই পারফিউমের বোতলটা বার্স্ট হয়ে যায় অথবা সমস্ত পারফিউমটা আমরা বাইরে ছেড়ে দিতে পারি, তখন দেখুন তো ভাই, সমস্ত মলিকিউলগুলা শুধুমাত্র কি পারফিউমের বোতল যতটুকু জায়গা জুড়ে অবস্থিত ছিল ততটুকু জায়গা জুড়েই কি মলিকিউলগুলো অবস্থিত থাকবে? মানে মলিকিউলগুলো কি সমস্ত, মানে বোতলটা ফেটে যাওয়ার পর মলিকিউলগুলো কি এইভাবে থাকবে, নাকি হচ্ছে সমস্ত রুমে ছড়িয়ে যাবে? বলুন, সমস্ত রুমে ছড়িয়ে যাবে না? মলিকিউলগুলো কিন্তু এখানে থাকবে না ভাই, এখানে কিন্তু অ্যাকুমুলেটেড অবস্থায় থাকবে না, এইভাবে মলিকিউলগুলো সমস্ত রুমে ছড়িয়ে যাবে। এখন এই প্রক্রিয়াটা কি হিউম্যান ইন্টারভেনশন দরকার হয়, মানুষের হস্তক্ষেপ দরকার হয়, নাকি নিজে নিজেই হয়ে যায়? নিজে নিজেই হয়ে যায়। তাহলে আমরা এই প্রক্রিয়াটাকেও বলতে পারি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, বলা যায় নাকি যায় না বলবেন? যায়। এখন কেন হচ্ছে এগুলোর উত্তর আমরা পরে শিখবো। আপাতত দেখেন জাস্ট স্বতঃস্ফূর্ত হবে, মলিকিউলগুলো পুরো রুম জুড়ে ছড়িয়ে গেল। এরপর আরেকটা প্রক্রিয়া আমরা দেখছি, আরেকটা উদাহরণ দেখছি। ধরেন এইটা একটা গ্যাসের কন্টেনার, এইটা একটা গ্যাসের কন্টেনার। এই কন্টেনারে আছে গ্যাস এ, এই কন্টেনারে আছে গ্যাস বি। এই কন্টেনারে যে গ্যাসটা আছে তার মলিকিউলগুলো রেড কালারড, আর এই কন্টেনারে যে গ্যাসটা আছে তার মলিকিউলগুলো হচ্ছে ব্লু কালারড। সো আমরা যদি মাঝখানের এই পিস্টনটাকে সরিয়ে ফেলি, পিস্টনটাকে ধরেন সরিয়ে ফেললাম, সো গ্যাসগুলা কি স্টিল পৃথকভাবেই থাকবে? এর চেম্বারে থাকবে, ওর চেম্বারে থাকবে, নাকি অ্যাকচুয়ালি গ্যাসগুলো মিক্সড হয়ে যায়, দুজন দুজন চেম্বারে চলে যায়? এরকম হয় না ঘটনাটা? একটা সময় গিয়ে যখন টেম্পারেচার বা প্রেসারের কারণে ফ্লো হয়, বাট আমরা যদি ইভেনচুয়ালি অনেকক্ষণ পরে একটা চিত্র লক্ষ্য করি, দেখা যায় যে গ্যাসের মলিকিউলগুলো কিন্তু দুইটা চেম্বারেই চলে গিয়েছে, তাই না? মিক্সড হয়ে যায়। কিন্তু কোনো এই চেম্বারের গ্যাস শুধুমাত্র এই চেম্বারেই থাকবে, এই চেম্বারের গ্যাস শুধুমাত্র এই চেম্বারে থাকবে, এমনটা কিন্তু না। যে গ্রামের দিকে থাকে না, যেমন অনেক একটু যারা কনজারভেটিভ মাইন্ডেড বা একটু হীনমন্যতায় ভুগে, তারা ধরে নিজের বাড়ির সন্তানকে অন্য বাড়ির সন্তানের সাথে মিক্সড আপ হতে দেয় না, বা ধরেন ধর্মের ভিত্তিতে বিভাজন, এটা ধরেন এক ধরনের মানুষ, এগুলো ধরেন আরেক ধরনের মানুষ। সো আমরা যতই তাদেরকে আটকানোর চেষ্টা করি, এটা কি কখনো সম্ভব? দিন শেষে তো আমরা সবাই মানুষ। সো শ্রেণীভেদে বা ধর্মভেদে কাউকে তো ডিভাইড করা উচিত না। প্রকৃতিও তো আমাদেরকে এটাই শেখায় যে দুইটা আলাদা আলাদা গ্যাস, আলাদা আলাদা প্রকৃতির, আলাদা আলাদা বর্ণের, আলাদা আলাদা ধর্মের হলেও তারা কিন্তু মিক্সড হয়ে যায়। সো আপনি কোনোভাবেই তাদেরকে আটকাতে পারবেন না, সীমানা দিয়ে, দেশের সীমানা দিয়ে, এটা উচিত না। বুঝতে পেরেছি? এই জিনিসগুলো কিন্তু হিউম্যান ইন্টারভেনশন ছাড়া হয়ে যায় অটোমেটিক্যালি। তিনটা জিনিস। সো আমরা তিনটা আলাদা আলাদা উদাহরণ দেখলাম। দেখেন, এইটা একটা উদাহরণ, হট অবজেক্ট থেকে হিট কোল্ড অবজেক্টে যাওয়া। একটা উদাহরণ হচ্ছে পারফিউমের বোতল থেকে গ্যাসের মলিকিউলগুলো সমস্ত রুম জুড়ে ছড়িয়ে যাওয়া। আরেকটা উদাহরণ হচ্ছে দুইটা আলাদা আলাদা গ্যাসের কন্টেনারকে আমরা যদি একটা মাঝখানে পিস্টন দ্বারা প্রথমে আবদ্ধ রাখি, পিস্টন সরিয়ে দিলে গ্যাসের মলিকিউলগুলো একে অপরের সাথে মিক্সড আপ হয়ে যায়।
আপনি যদি তিনটা উদাহরণ দেখেন, এইটা 3 নাম্বার উদাহরণ, তার আগে 2 নাম্বার উদাহরণ ছিল। সো উদাহরণগুলো যদি দেখেন তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এগুলো কিন্তু নিজে নিজেই হচ্ছে, কিন্তু প্রত্যেকটা প্রক্রিয়াতে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি। সেটা কি দেখুন ভাই, এইখানে গ্যাসের মলিকিউল আগে অল্প জায়গায় ছিল, অল্প জায়গায় ছিল। সো তুলনামূলক এই জায়গাটাতে গ্যাসের মলিকিউলগুলো অর্ডার ছিল। যখনই আমরা কন্টেনারটাকে বা এই যে পারফিউমের বোতলটাকে ভেঙে ফেলেছি, এখন দেখেন মলিকিউলগুলো সব জায়গায় ছড়িয়ে গেল। এবং মলিকিউলগুলো কি থেমে থাকবে ভাই? না, ছোটাছুটি করবে, সারাক্ষণ ছোটাছুটির মধ্যে থাকছে, নিজেদের মধ্যে পজিশন শিফট করছে, সাফল করছে। সো দেখুন তো এইটার তুলনায় এই জায়গায় এইখানে গ্যাসের মলিকিউলগুলোর যে অবস্থা আর এইখানে গ্যাসের মলিকিউলগুলোর যে অবস্থা, তুলনামূলক ডিসঅর্ডার বা বিশৃঙ্খলা বেড়েছে না? এইখান থেকে এইখানে তুলনামূলক বিশৃঙ্খলা হয়ে গিয়েছে না মলিকিউলগুলো? জি ভাইয়া। তুলনামূলক বলছি। আচ্ছা, বিশৃঙ্খলা জিনিসটা কি এটা একটু পরে বুঝাবো। আপাতত জাস্ট এমনি চোখের আন্দাজে দেখুন, এখানে তুলনামূলক অর্ডার ছিল, এখানে তুলনামূলক ডিসঅর্ডার হয়ে গেল, তুলনামূলক কম্পারেটিভলি। আচ্ছা, এখানেও সেম, ধরেন এই বাড়ির মলিকিউলগুলো এক জায়গায়, এই বাড়ির মলিকিউলগুলো এক জায়গায়, সো তুলনামূলক অর্ডার ছিল। তো আমরা যখনই মাঝের তাদের পিস্টন বা এই জিনিসটাকে যখন সরিয়ে ফেললাম, তখন কিন্তু গ্যাসের মলিকিউলগুলো নিজেদের মধ্যে মিক্সড আপ হয়ে গেল। সো এইখানে যে তুলনামূলক গ্যাসের মলিকিউলগুলো অর্ডার ছিল, এখানে গিয়ে তুলনামূলক ডিসঅর্ডার হলো না? বলতে কি পারি? বা বিশৃঙ্খল হলো। ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খল হওয়া, তুলনামূলক বিশৃঙ্খল হলো না ভাই? এবং তিনটা প্রক্রিয়া কি ছিল? স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস প্রক্রিয়া ছিল না? সো আমরা একটা ডিসিশন নিতে পারি, স্পন্টেনিয়াস প্রসেসে ডিসঅর্ডার বাড়ে। এই ডিসিশনটা কি নেওয়া যায় নাকি যায় না? জানাবে। ওকে, সো আমরা একটা ছোট্ট আন্দাজে দেখলাম আর কি, একটা ছোট্ট আন্দাজে দেখলাম কি হচ্ছে না হচ্ছে, কিছু স্পন্টেনিয়াস প্রসেস দেখলাম, দেখলাম যে প্রত্যেকটা প্রসেসে ডিসঅর্ডার বাড়ছে। ঠিক আছে, এখন এই ডিসঅর্ডার জিনিসটা কি, এন্ট্রপি জিনিসটা কি, স্পন্টেনিয়াস প্রসেসের সাথে এন্ট্রপির সম্পর্কটা কি, সেটা আমরা বলবো। একটু দেখবেন ভাই, একটু দেখবেন। একটা কথা বলি, দেখেন স্পন্টেনিয়াস প্রসেসে ডিসঅর্ডার বাড়ে। আবার বিজ্ঞানী লুডউইগ বোল্টজম্যান বলেছেন যে কোন স্পন্টেনিয়াস প্রসেসে সর্বদা এন্ট্রপি বাড়ে। ব্যাপারটা বুঝেন, আমি পরে বুঝাবো এন্ট্রপি জিনিসটাকে, আপাতত জাস্ট একটা স্টেটমেন্ট মুখস্থ রাখেন। স্পন্টেনিয়াস প্রসেসে আমরা শিখলাম ডিসঅর্ডার বাড়ে। আবার বিজ্ঞানী লুডউইগ বোল্টজম্যান বলেছেন স্পন্টেনিয়াস প্রসেসে সর্বদা এন্ট্রপি বাড়ে। তাহলে কি আমরা একটা কথা বলতে পারি না, যে প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়ছে সেটাই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস, এবং সেই প্রক্রিয়ায় ডিসঅর্ডারও বাড়বে? তিনটা জিনিসকে লিঙ্ক যদি করি, যে প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়বে সেটাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়ায় ডিসঅর্ডার বাড়বে বা বিশৃঙ্খলা বাড়বে, বলা কি যায়? আপাতত জাস্ট একটু বুঝার মানে কিছু জিনিস মুখস্থ রাখারই চেষ্টা করুন, পরে আমি বুঝবেন এন্ট্রপি কি, বিশৃঙ্খলা কি, এগুলো আরো ধীরে ধীরে বুঝবেন। অনেকক্ষণ ধরেই তো পড়াবো এই টপিকটা। তো এই তিনটা জিনিসকে লিঙ্ক করে এই কথাটাকে বলা যায় ভাই নাকি যায় না, বলবেন? যায় ভাইয়া। ওকে, এখন আসেন ধীরে ধীরে আরো সামনের দিকে যাই। এই জায়গাটাতে দেখেন, আমরা দেখলাম কি ভাই, হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে। সো এই যে জিনিসটা হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে যে হিট যাওয়া, এইটা নিয়ে বিজ্ঞানী লুডউইগ বোল্টজম্যান অনেক আলোচনা করেছেন, অনেক কিছু ব্যাখ্যা করেছেন যে কেন হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যায়। এটাকে কোনোভাবে কোনো একটা রেশিওর মধ্যে বা কোনো একটা ফর্মুলার মধ্যে বা কোনো একটা ইকুয়েশনের মধ্যে আনা যায় কিনা। অনেক ইকুয়েশন আছে না ফিজিক্সে, যেমন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, নিউটনের এই ফর্মুলাগুলো। সো এরকম ভাবে হট অবজেক্ট থেকে যে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, এটাকে কোনো ফর্মুলার মধ্যে আনা যায় কিনা। এবং দেখেন হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাওয়া, এটা কি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? অবশ্যই এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং আমরা মাত্র একটা ডিসিশন নিলাম স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বাড়ে। সো উনি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, ভালো মতো বুঝবেন। লুডউইগ বোল্টজম্যান অনেক দিন ধরে লক্ষ্য করে দেখলেন হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, এবং এই যে হিট যে ট্রান্সফার হচ্ছে, হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যে যাচ্ছে, এই হিট যে ট্রান্সফার হচ্ছে, এটা একটা রেশিও মেনে চলে। ব্যাপারটা বুঝবেন, হিট সবসময় একটা রেশিও মেনে চলে, একটা রেশিও মেনে চলে। সো উনি ওই রেশিওটা দেখলেন, দেখেন ব্যাপারটা, হট অবজেক্ট থেকে কি হচ্ছে হিট,
বের হয়ে যাচ্ছে না ভাই, তাহলে আমরা এখানে বলতে পারি না মাইনাস কিউ পরিমাণ হিট এখান থেকে বেরিয়ে যাচ্ছে। হট অবজেক্ট থেকে যতটুকু হিট বেরিয়ে যাচ্ছে সেটাই কোল্ড অবজেক্টে হিট গৃহীত হচ্ছে না, প্লাস কিউ। এখান থেকে কিউ পরিমাণ হিট যদি বেরিয়ে যায় তাহলে মাইনাস কিউ লিখতে পারি, এখানে কিউ পরিমাণ হিট যদি গৃহীত হয় প্লাস কিউ লিখতে পারি। আবার দেখেন হট অবজেক্টে একটা টেম্পারেচার থাকবে, এটাকে ধরতে পারি T1। লো মানে কোল্ড অবজেক্টের ওই সময় একটা টেম্পারেচার থাকবে যখন সে হিটটা গ্রহণ করবে। ব্যাপারটা বুঝেন, হিটের সাথে টেম্পারেচার, হিট এর সাথে টেম্পারেচার। হট থেকে কোল্ডে হিট গেল, হট থেকে যখন কোল্ডে হিট যায় তখন হটের টেম্পারেচার ছিল T1, কোল্ডে যখন হিট যায় তখন কোল্ডের টেম্পারেচার ছিল T2। সো এই জিনিসগুলো নিয়ে উনি অনেক গবেষণা করলেন, যেখানে কোনো রেশিও বা কোনো ফর্মুলা বা কোনো ইকুয়েশন দ্বারা আমরা কি এই জিনিসটা ডিফাইন করতে পারি বা এই জিনিসটা ডিটারমাইন করতে পারি যে হিট সবসময় হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে যাবে। এবং উনি অনেক ঘাটাঘাটির পর একটা রেশিও পেলেন, সেই রেশিওটা হচ্ছে ভাই হিট ট্রান্সফার্ড, মানে কতটুকু হিট গেল ডিভাইডেড বাই টেম্পারেচার। হিট ট্রান্সফার ডিভাইড বাই টেম্পারেচার। উনি অনেক সিরিজ অফ এক্সপেরিমেন্ট, সিরিজ অফ ঘাটাঘাটির পরে এই জিনিসটা পেলেন যে হিট ডিভাইডেড বাই টেম্পারেচার, হিট ডিভাইড বাই টেম্পারেচার, এই রেশিওটা সব অবজেক্টই ফলো করে। হট অবজেক্ট থেকে যে কোল্ড অবজেক্টে হিট যাচ্ছে, হট অবজেক্টও এই রেশিও ফলো করে, কোল্ড অবজেক্টও হিট রেশিও ফলো করে, মানে গোটা ইউনিভার্স এই রেশিওটা ফলো করে এক জায়গা থেকে আরেক জায়গায় হিট পাঠায়। বুঝলাম বিষয়টা? এবং এই যে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে যে হিট যাচ্ছে এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, সেই প্রক্রিয়া কি হবে, এন্ট্রপি বাড়বে। সেই যে হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে যে হিট যাচ্ছে উনি এই রেশিওটার নাম দিয়ে দিলেন এন্ট্রপি, উনি এই রেশিওটার নাম দিলেন এন্ট্রপি। সো মেইনলি আমরা এন্ট্রপি বের করতে পারি না, এন্ট্রপির পরিবর্তন বের করতে পারি। সো হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে ধরে নিলাম ডিকিউ পরিমাণ হিট গেল, এতে টোটাল ইউনিভার্সের এন্ট্রপির পরিবর্তন হলো ডিএস। সো উনি এন্ট্রপির ধারণাটা এইভাবে আনলেন যে এটা একটা রেশিও, আমি আগে কথাবার্তা বলি, এটা একটা রেশিও। উনি দেখলেন এই রেশিওটা ফলো করে সবসময় হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট যায়। কোন রেশিও? বাই হিট ট্রান্সফার ডিভাইড বাই টেম্পারেচার, কোন তাপমাত্রায় হিট ট্রান্সফার। বোঝা গেল? এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেমন রেশিও, বা এই রেশিওটার আদৌ কি কোনো দরকার ছিল কিনা, কেন এই জিনিসটা বের করলো। তো ব্যাপারটা বুঝবেন, ডিকিউ বাই টি বা ডিএস, এটা কিন্তু আপনি যদি সিগনিফিকেন্স বুঝতে চান তাহলে আপনাকে ওই যে কে এল এন ডাব্লিউ অর্থাৎ বোল্টজম্যানের যে মাইক্রোস্টেটের ফর্মুলাটা আছে ওইটা দিয়ে বোঝা লাগবে এন্ট্রপি, এইটা দিয়ে খুব একটা ভালো বুঝবেন না। বোঝা গেল? সো ডিকিউ বাই টেম্পারেচার এটা একটা সিম্পল রেশিও ভাই, এটা অন্য কিছু না। আপনি যেমন, আমি যদি আপনাকে একটা সূত্র বলি এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে আমাকে বলুন এফ ইজ ইকুয়াল টু এম এ বাদ দেন, এম এবং এ, এম মানে কি যে কোনো একটা পদার্থের ভর, এ মানে কি ওই পদার্থটার অ্যাক্সেলারেশন, যে কোনো একটা পদার্থের ভর, এ মানে ওই পদার্থটার অ্যাক্সেলারেশন। সো ভর এবং অ্যাক্সেলারেশন গুণ করলে আমরা একটা রাশি পাই না ভাই, প্রয়োজনীয় রাশি। সেই রাশিটা কি? কোনো বস্তুকে কতটুকু আমরা ধাক্কা দিচ্ছি বা বল প্রয়োগ করছি। ব্যাপারটা বুঝুন, দুইটা আলাদা আলাদা রাশি গুণ করার পরে আমরা একটা এমন একটা রাশি পেলাম যেটা আমাদের কাজে লাগছে, এবং সেটারই আমরা নাম দিলাম বল। যদি এম এ না পেয়ে এম এ স্কোয়ারের জন্য আমরা একটা রাশি পেতাম যেটা আমাদের কাজে লাগতো, তাহলে আমরা একটা নতুন রাশি নাম দিয়ে দিতাম, ধরেন জি নাম দিয়ে দিতাম বা এইচ নাম দিয়ে দিতাম, এরকম অনেক কিছু রাশি বের করা যায়। সো এইগুলো জাস্ট দেখা হয় যে কোন চলকের সাথে বা কোন প্যারামিটারের সাথে কোন প্যারামিটার গুণ ভাগ টাগ করে আমরা প্রয়োজনীয় কিছু বের করতে পারি কিনা, এটার মাধ্যমে আসলে নতুন নতুন রাশি আবিষ্কার হয়। বোঝা গেল? সো আপনি আলাদাভাবে এম এর মিনিং পেতে পারেন, আলাদাভাবে এর মিনিং পেতে পারেন, কিন্তু এম আর এ কে গুণ করে দিলে নতুন একটা রাশি পাওয়া যায়, সেটাই হচ্ছে ফোর্স। এবং এটা আমরা দেখে আসছি, এই কারণে সহজে বিশ্বাস করে ফেলি। একইভাবে ভাই ডি কিউ একটা রাশি, টি একটা রাশি, এদেরকে ডিভাইড করে দিলে বা এদের রেশিও করে ফেললে নতুন একটা রাশি পাওয়া যায়, সেটাই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এবং এই এন্ট্রপির পরিবর্তন আমাদের কাজে লাগে, বা এই এন্ট্রপির পরিবর্তনের মাধ্যমে আসলে আমি ব্যাখ্যা করতে পারি হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টে হিট ট্রান্সফার হবে, এই জন্য এটা আমরা পড়ি। বুঝা গেছে? এটা জাস্ট একটা রেশিও, সিম্পল রেশিও, অন্য কিছুই না। এম আর এ যেমন একটা সিম্পল মাল্টিপ্লিকেশন, একটা রাশির সাথে আরেকটা রাশি গুণফল, তেমন এটা একটা রাশির সাথে আরেকটা রাশি ভাগফল, নাথিং এলস। বুঝলাম বিষয়টা? সো অল্প অল্প জিনিস বুঝছেন, আরো ধীরে ধীরে সামনে এগাবো, খুব ভালো মতো বুঝবেন সামনে দিকে। বলুন এতটুকু কি ভালো মতো বুঝতে পেরেছেন কিনা? বুঝছি। সবাই বলুন ভাই, একটু জিনিসটা কঠিন, বাট নার্ভ ধরে রাখলে ডেফিনেটলি খুব ভালো হবে বিষয়টা। বুঝেছি সবাই? হ্যাঁ ভাই বুঝছি। ফিজু, সানি, ওকে ওকে, সবাই একটু কথাবার্তা বলবো, একটু নার্ভ ধরে রাখবো, ইনশাল্লাহ শেষ পর্যন্ত বুঝবেন সবকিছু। ওকে, সো আসুন, তো আমরা এন্ট্রপির পরিবর্তনের একটা সূত্র পেলাম ভাই। সূত্রটা কি? গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ সেটাকে আমরা ডিকিউ দ্বারা প্রকাশ করতে পারি, আর যে তাপমাত্রায় তাপ গৃহীত বা বর্জিত হয় সেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি।
সো ডিএস, এন্ট্রপির পরিবর্তনকে ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ডিএস সমান লেখা যায় ডিকিউ বাই টি। এই যে এন্ট্রপির পরিবর্তন একটা নতুন ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে ডিকিউ বাই টি। বোঝা গেল? এখন আপনারা বলতে পারেন ভাই ডিকিউ বাই টি কেন করলাম, টি বাই ডিকিউ কেন করলাম না? এটা রিজনটা হচ্ছে ভাই ওই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, ওই সূত্রটা থেকে। এম আর এ কে গুণ করলে আমরা একটা প্রয়োজনীয় রাশি পাই, সেটা হচ্ছে ফোর্স, এই জন্যই গুণ করি। নাহলে এম এ স্কোয়ার, এম এ কিউব, এম এ টু দি পাওয়ার 4 এরকম রাশি আসতো। এখন এম এ টু দি পাওয়ার 4 বা এম এ কিউব করলে কোনো প্রয়োজনীয় আমাদের উপকারী কোনো রাশি পাই না, এই জন্য ওগুলো করা হয় না। তখন ডিকিউ বাই টি এই রেশিওটা আনা হয়েছে একমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে আমরা একটা নতুন রেশিও পাচ্ছি বা নতুন একটা রাশি পাচ্ছি, যে রাশিটা আমাদেরকে ধারণা দেয় হিট কোথা থেকে কোন পাশে ট্রান্সফার হবে। বুঝা গেল? এই কারণে ডিকিউ বাই টি করলাম। বুঝলাম বিষয়টা? ওকে, এবার আসেন আমরা এন্ট্রপি শুরু করলাম ভাই তাপ ও তাপমাত্রার মাধ্যমে এন্ট্রপির ব্যাখ্যা করব। ঠিক আছে, প্রথমে আমরা বুঝবো তাপ এবং তাপমাত্রা, মানে এই সূত্রটা দিয়ে এন্ট্রপির ব্যাখ্যা করব। দেন ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো, তখন মাইক্রোস্টেটের মাধ্যমে এন্ট্রপির ব্যাখ্যা করব। সো আসুন তাপ ও তাপমাত্রার মাধ্যমে আমরা এন্ট্রপি ব্যাখ্যা করা শিখি। সবার প্রথমে আমরা একটা প্রসেস শিখতেছি ভাই, সেটা এন্ট্রপির পরিবর্তন আমরা শিখবো রিভার্সিবল প্রসেসে। এই যে দেখেন ডেল এস মানে এন্ট্রপির পরিবর্তন ইন রিভার্সিবল প্রসেস। আমাকে বলুন রিভার্সিবল প্রসেসের বাংলা কি? বলুন রিভার্সিবল প্রসেসের বাংলা কি? প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়া। ওকে, রিভার্সিবল প্রসেসের বাংলা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া। প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন আমরা বের করব। এখন আমাকে বলুন তো ভাই প্রত্যাগামী প্রক্রিয়াটা যেন কোন প্রক্রিয়া? যে প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে চাপ, আয়তন, তাপমাত্রা, চাপ, আয়তন, তাপমাত্রা এগুলো পরিমাপ করা যায়। আর অপ্রত্যাগামী প্রক্রিয়া মানে শুধুমাত্র শুরুর চাপ, আয়তন, তাপমাত্রা জানতে পারবো, শেষের চাপ, আয়তন, তাপমাত্রা জানতে পারবো, মাঝে কিভাবে এগুলো পরিবর্তন হলো এটা জানতে পারবো না। আমরা করছি প্রত্যাগামী প্রক্রিয়ায় কিভাবে এন্ট্রপির পরিবর্তন হয়। বুঝা গেল? সো এই কারণে আমরা নিয়েছি কি ভাই, এখানে একটা আইস নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা একটা আইস। ওকে, আইসের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আইসের চারপাশে একটা ওয়াল রেখেছি, যে ওয়ালটা হচ্ছে ভাই ইনসুলেটেড। ইনসুলেটেডের মানে হচ্ছে তাপ অপরিবাহী। তাপ অপরিবাহী একটা ওয়াল আছে, মানে মানে ভিতর থেকে বাহিরে কোনো তাপ যাবে না, বাইরে থেকে ভিতরে কোনো তাপ আসবে না। বুঝা গেল? এই যে এই ওয়ালটা হচ্ছে তাপ অপরিবাহী। কিন্তু এই ওয়ালটা যে আছে ভাই, মাঝের এই ওয়ালটা, এটা তাপ পরিবাহী। সো এইটুকু রাস্তার মধ্যে তাপ ভিতর থেকে বাহিরে আসতে পারবে, বাইরে থেকে ভিতরে আসতে পারবে। বুঝা গেল? বাইরে এই যে চারপাশে যেতে পারবে না। সো এবার বুঝুন ভাই, এই আইসটাকে আমরা একটা রিজার্ভয়ার বা তাপ উৎসের মধ্যে রেখেছি। রিজার্ভয়ার বা তাপ উৎসের মধ্যে রেখেছি এই আইসটাকে। আইসের টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাপ উৎসের টেম্পারেচার কত ভাই? 0 ডিগ্রি সেলসিয়াস, এর থেকে সামান্য বেশি, একদম সামান্য। সো আমি যদি একদম সহজ কথায় বলি আপনাদেরকে, এই ডিটির ভ্যালুটা ভাই, ডিটির ভ্যালুটা অলমোস্ট 0-র কাছাকাছি, একদম শূন্যের কাছাকাছি। মানে 0 ডিগ্রি সেলসিয়াসের থেকে সামান্য বেশি তাপমাত্রা হচ্ছে রিজার্ভয়ারের। রিজার্ভয়ার বলতে বোঝান ধরেন একটা চুলা বা এরকম কিছু, যার তাপমাত্রা চেঞ্জ হবে না, যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস ডিটিই থাকবে। আর তার উপরে রাখা আছে কি বলে, একটা আইস রাখা আছে। বুঝতেছি সবকিছু? এবার দেখেন ভাই, এবার দেখেন এই জায়গাটাতে দেখেন রিজার্ভয়ার, ইনসুলেটেড ওয়াল, এখানে একটা আইস আছে। এখন আমাকে বুঝান আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস আর রিজার্ভয়ার বা তাপ উৎস, তাপ উৎসের তাপমাত্রা আইসের তুলনায় সামান্য হলেও বেশি না ভাই? ডিটি পরিমাণ হলেও বেশি, বেশি তো? তাহলে আমাকে বলুন যখনই এইখানকার তাপমাত্রা, উপরের তাপমাত্রা আইসের থেকে বেশি, এবং এই ওয়ালটা যেহেতু তাপ পরিবাহী, তাহলে আমাকে বলুন তো ভিতর থেকে উপরে সাথে সাথে তাপ পরিবহন হওয়া শুরু করবে না ভাই? জি ভাই, ভিতর থেকে উপরে তাপ যাওয়া শুরু করবে নাকি করবে না বলুন? করবে। ডেফিনেটলি করবে। সো আমরা ধরে নিচ্ছি ভিতর থেকে উপরে তাপ গেল ডিকিউ পরিমাণ। ওকে, অল্প অল্প করে তাপ যাচ্ছে আর আমরা সেটা পরিমাপ করছি কোনো একটা যন্ত্রের মাধ্যমে। ধরেন কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে এটা আমরা পরিমাপ করছি, দুইটা পরিমাপ করা কিন্তু খুবই টাফ। সো এই জিনিসটা আমরা পরিমাপ করছি। এখন ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। এই যে আইস, ভালো মতো বুঝবেন ব্যাপারটা, বুঝবেন আইস, আইসকে নিয়ে আমরা আলোচনা করছি না? আইসকে নিয়ে আলোচনা করছি। সো আমরা আইসটাকে নাম দিতে পারি কিভাবে বলুন? সিস্টেম বলা যায়, কারণ আমরা তো আইসের তাপমাত্রা কতটুকু বাড়ছে সেটাই দেখবো। সো আইসটাই আমাদের কাছে এখানে সিস্টেম, আর সিস্টেম বাদে বাকি সবকিছু হচ্ছে সারাউন্ডিং। সো এই রিজার্ভয়ারটা হচ্ছে আমাদের কাছে সারাউন্ডিং। বুঝলাম বিষয়টা? আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝাই। এই রিজার্ভয়ার যে আছে আমাদের কাছে, এটা আমাদের কাছে পরিপার্শ্ব বা
সারাউন্ডিং। বুঝলাম বিষয়টা? আচ্ছা, এবার দেখুন, রিজার্ভয়ার থেকে আইসে সামান্য পরিমাণ তাপ গেল, ডিকিউ পরিমাণ তাপ গেল, এতে আমাকে বলুন সিস্টেমের এন্ট্রপি, সিস্টেম মানে আইসের এন্ট্রপি সামান্য হলেও পরিবর্তন হবে না? ডিএস অফ সিস্টেম মানে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন সামান্য হলেও হবে না ভাই? কিরকম হবে ভাই? ডিএস বা এই যে আইসটা যেহেতু তাপ গ্রহণ করেছে, কতটুকু তাপ গ্রহণ করেছে? ডিকিউ পরিমাণ, তাহলে এর এন্ট্রপি পরিবর্তন কত লিখা যায়? প্লাস ডিকিউ, যতটুকু তাপ গৃহীত ডিভাইডেড বাই যেই তাপমাত্রায় তাপ গ্রহণ করলো। কত তাপমাত্রায় তাপ গ্রহণ করলো বলুন? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। তাহলে সিস্টেমের বা এই আইসের এন্ট্রপির পরিবর্তন কত? ডিকিউ ডিভাইডেড বাই 273। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, একইভাবে দেখুন ব্যাপারটা, সিস্টেম তাপ গ্রহণ করলো, এই জন্য সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন হলো। আর এই যে রিজার্ভয়ার তাপ হারালো, রিজার্ভয়ার থেকে ডিকিউ পরিমাণ তাপ চলে গিয়েছে না? তাহলে এই রিজার্ভয়ার বা সারাউন্ডিং এর তাপ কি এন্ট্রপির পরিবর্তন হবে না, যেহেতু ওখান থেকে তাপ চলে গিয়েছে? সে রিজার্ভয়ারের বা সারাউন্ডিং এর এন্ট্রপির পরিবর্তন কতটুকু হবে ভাই? এখান থেকে ডিকিউ পরিমাণ তাপ চলে গেল, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ডিকিউ, তাই না? ডিভাইডেড বাই রিজার্ভয়ারের টেম্পারেচার। রিজার্ভয়ারের টেম্পারেচার কত ভাই? 273 প্লাস ডিটি। ডিটি। লিখা যায়? লিখা যায়? জি ভাইয়া। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন আমাকে বলুন, আমি কি আগেই বলি নাই ভাই ডিটির মানটা অলমোস্ট শূন্যের কাছাকাছি বলেছিলাম? জি তাহলে আমাকে বলেন এই 273 পাশে ডিটি যেহেতু শূন্যের কাছাকাছি, 273 সাথে সামান্য একদম জিরোর কাছাকাছি একটা মানকে যোগ করাও যা, না করাও তা, সো আমি এটাকে অলমোস্ট শুধু 273 লিখতে পারি না? জি ভাইয়া। জি ভাইয়া। বোঝা যায় নাকি যায় না? যায়। তাহলে আমাকে বলেন সিস্টেম তাপ গ্রহণ করেছে, রিজার্ভার তাপ হারিয়েছে, তাহলে আমরা যদি এই জায়গাটাতে মোট কতটুকু এন্ট্রপির পরিবর্তন হলো সিস্টেম এবং সারাউন্ডিং মিলিয়ে, আমি যদি এখানে এরকম লিখি ডিএস নেট, ডিএস নেট, তাহলে আমরা লিখতে পারি ডিএস অফ সিস্টেম প্লাস ডিএস অফ সারাউন্ডিং। বুঝতে পারলাম? সিস্টেম এবং সারাউন্ডিং মিলে, সিস্টেম এবং সারাউন্ডিং মিলেই কিন্তু পৃথিবী, ইউনিভার্স। পৃথিবী না, ইউনিভার্স। একটা সিস্টেম, তার বাইরে সবকিছু হচ্ছে সারাউন্ডিং, তাহলে সিস্টেম আর সারাউন্ডিং মিলেই হচ্ছে ইউনিভার্স। তাহলে ইউনিভার্সের ডিএস নেট অর্থাৎ নেট এন্ট্রপির পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি ইউনিভার্সের এন্ট্রপির পরিবর্তন, সেটা কতটুকু হবে? সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন প্লাস সারাউন্ডিং এর এন্ট্রপির পরিবর্তন, সেটা কত ভাই? ডিকিউ ডিভাইডেড বাই 273 প্লাস মাইনাস ডিকিউ বাই 273। সো একবারে লিখে দিতে পারি মাইনাস ডিকিউ ডিভাইড বাই 273। বলা যায় নাকি যায় না? বলবেন? যায়। যায়। আচ্ছা, এখন এই যে ঘটনাটা লিখেছি, এটা কখনকার ঘটনা জানেন ভাই? অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, মানে কোনো একটা মুহূর্তের ঘটনা হচ্ছে এইটা। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আইস সামান্য পরিমাণ তাপ গ্রহণ করেছিল, এতে আইসের এন্ট্রপির পরিবর্তন হয়েছে এতটুকু, এবং ওই যে সারাউন্ডিং যেহেতু তাপ হারিয়েছে তার এন্ট্রপির পরিবর্তন হয়েছে এতটুকু। তাহলে ওই সামান্য অ্যাট অ্যান ইনস্ট্যান্ট মানে একদম কোনো একটা মুহূর্তে নেট এন্ট্রপির পরিবর্তন বা ইউনিভার্সের এন্ট্রপির পরিবর্তন হলো ডিকিউ বাই 273 মাইনাস ডিকিউ বাই 273। বুঝতে পারছি নাকি পারিনি? পারছি ভাইয়া। আচ্ছা, সো এটা গেলে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট। এখন আমাকে বলুন এইটা কি শুধুমাত্র একটা ইনস্ট্যান্টে তাপ যেতে থাকবে, নাকি ভাই বলুন আইস না গলা পর্যন্ত কন্টিনিউয়াসলি তাপ যেতেই থাকবে না? জি ভাইয়া। জি ভাইয়া। আর আমরা ধরে নিচ্ছি রিজার্ভার এমন একটা জিনিস যার তাপমাত্রা চেঞ্জ হবে না, তার মানে আইসের টেম্পারেচার তো এমনিতে, আইসকে তাপ দিলে কি হয়? আইসের টেম্পারেচার চেঞ্জ হয় নাকি আইস মেল্ট হওয়া শুরু করে? আইস মেল্ট মেল্ট হওয়া। মেল্ট হওয়া শুরু করে। সো আইসের টেম্পারেচার তো বাড়বে না, 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, আইস মেল্ট হতে থাকবে। আর রিজার্ভায়ার বলতেই বুঝাচ্ছি তাপ উৎস, সো তাপ উৎসে তাপমাত্রা চেঞ্জ হয় না, ওটা ধরেন এমন একটা যন্ত্র যার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস ডিটি, এটাই মেইনটেইন থাকবে। সো দেখেন প্রথম ইনস্ট্যান্টে ডিকিউ পরিমাণ তাপ গেল, এইভাবে করে ডিকিউ পরিমাণ তাপ যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। সো আইস গরম হতে থাকবে হতে থাকবে হতে থাকবে, আইস মেল্ট হতে থাকবে মেল্ট হতে থাকবে মেল্ট হতে থাকবে। বলা যায় এই জিনিসটা? বলা যায়? জি ভাইয়া। জি ভাইয়া যায়। সো আমরা কি বলতে পারি না ভাই মানে পুরো সময়ের জন্য, পুরো সময়ের জন্য, পুরো সময়ের জন্য এন্ট্রপির পরিবর্তন দেখেন অ্যাট এন ইনস্ট্যান্ট এন্ট্রপির পরিবর্তন হচ্ছে ডিকিউ বাই 273 মাইনাস ডিকিউ বাই 273। তাহলে আমাকে বলেন কোন একটি নির্দিষ্ট মুহূর্তে যদি ডিকিউ পরিমাণ তাপ যায় এতে এন্ট্রপির পরিবর্তন এতটুকু হয়, ডিএস ইজ ইকুয়াল টু এত এত প্লাস এত। তাহলে পুরো সময়টা জুড়ে এখান থেকে এখানে তাপ যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, তাহলে এরকম এন্ট্রপির পরিবর্তন হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। সো টোটাল এন্ট্রপির পরিবর্তন পুরো সময়ের জন্য কিভাবে পাবো ভাই? এই ডিএস নেটকে ইন্টিগ্রেশন করে না,
অনেকগুলো জি, জি। ডিএস এর যোগ করলেই তো টোটাল ডিএস পাওয়া যায় না ভাই, মোড এন্ট্রপি পরিবর্তন। বুঝলাম বিষয়টা? আবার জি বুঝেন, ভাইয়া। তাপ আইসে যেতে থাকবে, তাপ আইসে যেতে থাকবে। সো প্রতিবার তাপ যখন আইসে যাবে, এতে আইসের এন্ট্রপি পরিবর্তন হবে, রিজার্ভয়ের এন্ট্রপি পরিবর্তন হবে, এবং এদের দুইটার কারণে টোটাল একটা মানে নেট একটা এন্ট্রপি পরিবর্তন হবে। সো এইরকম করে তাপ যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, সো এরকম নেট এন্ট্রপি পেতে থাকবো পেতে থাকবো পেতে থাকবো। সো এখন পুরো সময় জুড়ে টোটাল যতটুকু তাপ গেল এটার একোসে একটা টোটাল এন্ট্রপি পরিবর্তন পাবো না ভাই? অনেকগুলো এন্ট্রপি হুম, পরিবর্তনের যোগফল, অনেকগুলো ডিএস নেটের যোগফল। সো অনেকগুলো ডিএস নেটের যোগফলকে কি বলে? ইন্টিগ্রেশন বলে না? জি ভাইয়া। বুঝতে পারছি? সো এরকম টোটাল সময়ের জন্য এন্ট্রপি পরিবর্তন আমরা ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিএস। এই পাশে যদি ইন্টিগ্রেশন অফ ডিএস করি তাহলে এই পাশেও ইন্টিগ্রেট করা লাগবে। তো এই পাশেও লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই 273 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিকিউ বাই 273। বোঝা গেল নাকি বোঝা যায়নি জানাবেন। বুঝছি। আচ্ছা এখন দেখেন, ধরেন শুরুতে একটা এন্ট্রপি ছিল পুরো সিস্টেমটার, মানে পুরো জিনিসটার আইস এবং এই রিজার্ভার মিলে ধরেন এন্ট্রপি ছিল। তাপ যেতে 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 ফাইনালি এদের একটা এন্ট্রপি আসলো। সো শুরুর এন্ট্রপিকে আমি ধরে নিচ্ছি এসআই, ফাইনাল এন্ট্রপিকে ধরে নিচ্ছি এসএফ। ঠিক আছে? এখন ব্যাপারটা বুঝেন, একটা সিম্পল ইন্টিগ্রেশন সামেশন অফ ডিএক্স মানে যেন কি ভাই? এক্স না? সামেশন অফ জি ডিএক্স ভাইয়া। মানে কি? এক্স না? Yes. এক্স। আর এখানে যদি লিমিট দিই x1 থেকে x2, তাহলে নিশ্চয়ই এখানে এইভাবে লিখবেন x1 থেকে x2 জি লিখা যাবে। জি ভাইয়া। সো ফাইনালি কি লিখতে পারবো? x2 মাইনাস Two x1। minus X1. x1 x2 মাইনাস x1 বলতে কি বুঝে ভাই? ডেল এক্স বলা বোঝায় না? হুম, জি ভাইয়া সো ডিএস কে ইন্টিগ্রেট করলে, ডিএস কে ইন্টিগ্রেট করলে ফাইনালি আমরা পাবো হচ্ছে এস এফ, অর্থাৎ ফাইনাল এন্ট্রপি মাইনাস ইনিশিয়াল এন্ট্রপি, আর এটাকেই বলা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন, টোটাল এন্ট্রপি পরিবর্তন। বোঝা গেল বিষয়টা? জি ভাইয়া বুঝছি। টোটাল এন্ট্রপি পরিবর্তন। এবং এটা পাবো কিভাবে? সামেশন অফ ডিকিউ বাই 273 মাইনাস সামেশন অফ ডিকিউ বাই 273। বুঝলাম বিষয়টা? জি ভাইয়া বুঝছি। এখন আমাকে বলুন, হিট তো ভাই যেতে থাকবে, রিজার্ভার থেকে আইসে যেতে থাকবে, কিন্তু প্রতি মুহূর্তে আইস যতক্ষণ না পুরোটাই মেল্ট হয়, আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, আর এরও টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। সো আমাকে বলুন, সবসময় ডিকিউ বাই 273 এই রেশিওটাই পাবো। সো এই রেশিও থেকে এই রেশিও বিয়োগ করলে কত আসবে বলুন? 0. 0 চলে আসবে। সো টোটাল এন্ট্রপির পরিবর্তন আমরা কত পাবো বলুন? 0 পাবো। বোঝা গেছে বিষয়টা নাকি বুঝি নাই? বুঝছি। জি ভাইয়া বুঝেছি আচ্ছা, সো আমরা একটা জিনিস বলতে পারি, প্রত্যাগামী প্রক্রিয়ায় আমরা প্রতি মুহূর্তে এইখান থেকে এইখানে কতটুকু হিট যাচ্ছে ব্যাপারটা বুঝেন। আমি তো এখানে একটা ইচ্ছা করে সহজ উদাহরণ নিয়েছি, আইস নিয়েছি আর এখানে 0 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি। বাট প্রত্যাগামী প্রক্রিয়া বলতে কি বোঝায় ভাই? প্রত্যাগামী প্রক্রিয়া বলতে বোঝায় কোন টেম্পারেচার, ধরেন T1 টেম্পারেচারে DQ1 পরিমাণ হিট ট্রান্সফার হলো, T2 টেম্পারেচারে DQ2 পরিমাণ হিট ট্রান্সফার হলো, T3 টেম্পারেচারে DQ3 পরিমাণ হিট ট্রান্সফার হলো। বোঝা গেল? এবং এটা কিন্তু প্রত্যেকবারে মিজার করা যাবে, তাই না? টেম্পারেচার যদি চেঞ্জ হতো রিজার্ভয়ার আর আইসের, তাহলে এগুলো কিন্তু সাইমultaneously মিজার করা যেত। আমি একটু পরে ওই উদাহরণও যাবো। সেগুলো যোগফলটা আলটিমেটলি হচ্ছে এই যে নেট এন্ট্রপির পরিবর্তন। বুঝতে পেরেছি? নেট এন্ট্রপির পরিবর্তন প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য কত আসে বলুন? প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য চলে আসে হচ্ছে 0। বুঝতে পেরেছি? না বুঝলে আমি আবার বুঝাবো, সমস্যা নেই। আর সামনের দিকে যাবেন তো আরো বুঝবেন ভালো মতো। আপাতত এই জিনিসগুলো একটু কষ্ট করে গিলার চেষ্টা করুন, একটু পরে খুব ভালো মতো বুঝবেন, কারণ এরকম আর অনেকগুলো উদাহরণ দেবো। বুঝেছি এইটুকু? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এবার আসেন, ডেলেস ইন ইররিভার্সিবল প্রসেস, অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য আমরা ডেলেস এর মানটা বের করে আসি। এবার সারাউন্ডিং বা পরিবেশ নিয়েছি, পরিবেশের তাপমাত্রা কত ভাই দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে নিয়েছে একটা আইস, আইসের টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে বিষয়টা? আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। ধরে নেন গ্রীষ্মকালে, এটা আমাদের দেশের একটা ঘটনা। ধরেন গ্রীষ্মকালে আপনি একটা টেবিল নিলেন, টেবিলের উপর একটা আইস রাখলেন, আইসের টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, আর ওই দিন পরিবেশের তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাকে বলুন, একটু পরে আইসটা মেল্ট হওয়া শুরু করবে না ভাই? শুরু করবে তো? জি ভাইয়া। আচ্ছা এখন কিভাবে মেল্ট হওয়া শুরু করবে? নিশ্চয়ই পরিবেশ থেকে আইসে তাপ আসতেছে, নাহলে কি কোনোদিন মেল্ট হবে? পরিবেশ থেকে আইসে নিশ্চয়ই তাপ আসতেছে, নাহলে নিশ্চয়ই মেল্ট হবে না। বুঝতে পারলাম বিষয়টা? বুঝতে কি পারছি? জি ভাইয়া। আচ্ছা এখন ব্যাপারটা বুঝো, পরিবেশ থেকে আইসে তাপ আসছে, তো পরে পার্টিকুলার ইনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট মুহূর্তে আইসের এন্ট্রপির পরিবর্তন আর সারাউন্ডিং এর এন্ট্রপির পরিবর্তন আমরা বের করতে চাই। আইসের এন্ট্রপির পরিবর্তন কত হবে বলুন ভাই?
আইস ডিকিউ পরিমাণ হিট গ্রহণ করলো, তাহলে লিখতে পারি প্লাস ডিকিউ। কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ধরে নেন ডিকিউ পরিমাণ হিট পরিবেশ থেকে আইসে আসলো, ওই মুহূর্তে আইসের টেম্পারেচার কত ভাই? 273। বুঝতে পারলাম? বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, আবার ওই মুহূর্তে সারাউন্ডিং বা পরিবেশের এন্ট্রপি পরিবর্তন কতটুকু হলো? কারণ পরিবেশ থেকে তো হিট গিয়েছে, তাহলে পরিবেশের এন্ট্রপি পরিবর্তন হবে, সেটা কত ভাই? মাইনাস ডিকিউ, যেহেতু হিট বর্জিত হলো, ডিভাইডেড বাই পরিবেশের তাপমাত্রা, সেটা কত ভাই? 300 কেলভিন। 300 কেলভিন। বলা যায়? বলা যায়? জি তাহলে আমরা ভাইয়া। এই পার্টিকুলার ইনস্ট্যান্টে মোট এন্ট্রপি ডিএস নেট বের করতে পারবো না ভাই? সেটা কত হবে ভাই? ডিকিউ ডিভাইডেড বাই 273 মাইনাস ডিকিউ ডিভাইডেড বাই 300। বলা যায় এই জিনিসটা? বলা যায়? জি ভাইয়া যায়। এবং এই মানটা কি আসবে, পজিটিভ নাকি নেগেটিভ বলুন? পজিটিভ আসবে। ডেফিনেটলি পজিটিভ আসবে, কারণ একই মান ডিকিউ কে একবার 273 দিয়ে ভাগ করেছেন, একবার 300 দিয়ে ভাগ করেছেন। সো এখানে যেহেতু হরটা ছোট, সো ওভারঅল ভগ্নাংশের মানটা বড় আসবে এখানকার তো। সো এই মানটা কিন্তু ডেফিনেটলি গ্রেটার দেন 0। বোঝা গেল? সো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে পরিবেশ থেকে বরফে তাপ আসার কারণে এন্ট্রপি বেড়ে গেল। বুঝেছি বিষয়টা? জি ভাইয়া। বুঝেছি? সো ফর হোল টাইম মানে এরকম ভাবে ধরেন হিট আসতেই থাকলো ফর হোল টাইম, আমরা কি মোট এন্ট্রপি পরিবর্তন বের করতে পারবো ভাই? এটাকে ইন্টিগ্রেট করে এরকম করে পারা উচিত। দেখি বের করি। সামেশন অফ ডিএস সমান লিখতে পারি সামেশন অফ ডিকিউ বাই 273 মাইনাস সামেশন অফ ডিকিউ বাই 300। লিখা যায়? এইভাবে লিখতে পারতাম আমরা আগের অনুযায়ী। লিখা যায় না? জি ভাইয়া যায়। লিখা যায়, এটা ভাবা উচিত, বাট এটা ভাই লিখা যাবে না। রিজনটা কি আমি আপনাকে বলি। গতদিন আমি বলেছিলাম এন্ট্রপির পরিবর্তন শুধুমাত্র আপনি রিভার্সিবল প্রসেসেই বের করতে পারবেন। শুধুমাত্র রিভার্সিবল প্রসেসে। কেন এই রিভার্সিবল প্রসেসে বের করতে পারবেন না? আসেন আমি একটা উদাহরণ দিই আপনাকে। আসেন আরেকটা ভালো উদাহরণ দিচ্ছি, দাঁড়ান। বরফ আর পানি থেকে বের হয়ে অন্য একটা উদাহরণ দিই, দাঁড়ান। চায়ের কাপের মাধ্যমে উদাহরণ দিই, দেখেন। সো ধরেন এই জায়গায় চা আছে, ঠিক আছে? চায়ের তাপমাত্রা ধরেন 70 ডিগ্রি সেলসিয়াস, আর ধরেন এই পাশে পরিবেশ আছে, পরিবেশের তাপমাত্রা ধরেন 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বুঝলাম? জি তাহলে প্রতি মুহূর্তে পরিবেশ থেকে চা থেকে পরিবেশে তাপ যাবে, চা থেকে পরিবেশে চাপ যাবে। আর আমাকে বলেন প্রকৃতির মধ্যে যেসব প্রক্রিয়া ঘটে এগুলো কি প্রত্যাগামী নাকি অপ্রত্যাগামী? অপ্রত্যাগত। অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এই যে এটা তো পরিবেশের একটা উদাহরণ নিচ্ছি, আমি 1 কাপ চা রেখে দিয়েছি, সেটা ঠান্ডা হতে থাকবে। সো প্রতি মুহূর্তে এইখান থেকে হিট যাবে হচ্ছে পরিবেশে। সো আমাকে বলেন প্রতি মুহূর্তে ধরেন আমি একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে একটি পার্টিকুলার ইনস্ট্যান্টে আমি এন্ট্রপি পরিবর্তন বের করতে যাচ্ছি। সো ব্যাপারটা বুঝেন, ডিএস মানে এন্ট্রপি পরিবর্তন, অফ টি মানে চায়ের এন্ট্রপি পরিবর্তন কত আসবে? ধরুন কোন একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে চা থেকে পরিবেশে তাপ গেল ডিকিউ, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ডিকিউ লিখতে পারি যেহেতু তাপ গিয়েছে, ডিভাইড বাই এর টেম্পারেচার। এর টেম্পারেচার কত হবে ভাই বলুন? 273 প্লাস 70 ডিগ্রি। 273 প্লাস 70 মানে 343 এরকম কিছু একটা আসবে। 343। আচ্ছা, আর আমাকে বলুন ডিএস অফ সারাউন্ডিং বা এয়ার, সারাউন্ডিং এ লিখি ডিএস অফ সারাউন্ডিং, এটা কত আসবে ভাই? এতে হিট গ্রহণ করবে, সো প্লাস ডিকিউ ডিভাইডেড বাই পরিবেশের তাপমাত্রা কত ভাই? 300। বলা যায়? জি ভাইয়া যায়। বলা যায়। তাহলে একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তো এটা বলাই যায়। তাহলে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে টোটাল এন্ট্রপি পরিবর্তন কত লিখবো ভাই বলুন? মাইনাস ডিকিউ বাই 343 প্লাস ডিকিউ বাই কত বলেন? 300। বলা যায়? এবং এই মানটা কি আসবে ভাই? পজিটিভ আসবে, গ্রেটার দেন 0 আসবে। বলতে পারি? জি ভাইয়া। আচ্ছা, এখন ব্যাপারটা বুঝেন। এইভাবে করে চা থেকে একটু একটু করে হিট যেতে থাকবে না ভাই? হ্যাঁ। চা থেকে একটু একটু করে হিট যেতে থাকবে, এবং ইররিভার্সিবল প্রসেসে আমরা না মাঝখানে এই যে ব্যাপারটা বুঝবেন, ইররিভার্সিবল প্রসেসে, এটা যেহেতু একটা ইররিভার্সিবল প্রসেস, সো চায়ের তাপমাত্রা কিন্তু 70 থেকে 69 হবে, 69 থেকে 68 হবে, 68 থেকে 67 হবে, 67 থেকে 66 হবে, এরকম অনেক ফ্র্যাগমেন্টেশন, একদম ছোট ছোট ফ্র্যাকশন আকারে ছোট হতে থাকবে। বুঝবেন ব্যাপারটা? চায়ের তাপমাত্রা কিন্তু একেবারে ড্রপ হয় না, 70 থেকে কিন্তু একেবারে ড্রপ হয় না, ছোট ছোট আকারেই যায়। কিন্তু প্রত্যেকবার এখান থেকে এই পাশে কতটুকু ডিকিউ যায় এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না।
পরিবেশের অনুযায়ী। সো প্রতি মুহূর্তে কি টেম্পারেচারে কতটুকু ডিকিউ যাচ্ছে, প্রতি মুহূর্তে কতটুকু ডিকিউতে কতটুকু টেম্পারেচার আছে, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না প্রতিটা মুহূর্তের জন্য। শুধুমাত্র শুরুরটা পারি, শেষেরটা পারি। সো এই যে প্রতি মুহূর্তের জন্য যে ক্যালকুলেট করতে পারি না, এই জন্য প্রতি মুহূর্তের জন্য আমরা ডিএস গুলো বের করতে পারি। প্রতি মুহূর্তে যেহেতু ডিএস গুলো বের করতে পারি না, এই জন্য অনেকগুলো ডিএস মিলে যে নেট ডিএসটা বের হবে, সামেশন অফ ডিএস বের করে যে ডেল এস বের করবো, এইটাও আর ক্যালকুলেট করা যায় না এই রিভার্সিবল প্রসেসে। শুধুমাত্র আমরা শুরুরটা জানি আর শেষেরটা জানি। বুঝতে পেরেছি নাকি পারি নাই জানাবেন? বুঝছি বুঝতে পারলাম নাকি পারি না একটু জানাবে সবাই। পারছি ভাইয়া। সবাই বলুন। ওকে, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম যে শুধুমাত্র আপনি এই ফর্মুলাটুকু, এই যে এই ফর্মুলাটুকু, কোনটা ভাই? এই যে ডিএস নেট সমান ডিকিউ বাই 273 মাইনাস ডিকিউ বাই 273। সো সামেশন অফ ডিএস ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিকিউ বাই 273 মাইনাস ডিকিউ বাই 273। এই ফর্মুলাটা লিখতে পারবেন শুধুমাত্র বা ইন্টিগ্রেশন করতে পারবেন শুধুমাত্র রিভার্সিবল প্রসেসে। ইররিভার্সিবল প্রসেসে আমরা প্রতিটা মুহূর্তের জন্য তাপমাত্রা কত করে চেঞ্জ হচ্ছে এগুলো আমরা বের করতে পারি না। বোঝা গেল? সো এই জায়গাটাতে চায়ের তাপমাত্রা কিভাবে চেঞ্জ হয় ভাই, 69, 68, 67, 66, এটা আমরা বের করতে পারি না। প্রতি মুহূর্তে চায়ের তাপমাত্রাটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা বের করতে পারি না, এবং ওই প্রতিটা তাপমাত্রার জন্য কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে এটাও বের করতে পারি না। সো প্রতি মুহূর্তে কিভাবে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে এটা আমরা জানি না। আমরা শুধুমাত্র শুরুর এন্ট্রপি পরিবর্তন জানি, শেষের এন্ট্রপি পরিবর্তন জানি। সো ইররিভার্সিবল প্রসেসে মাঝের যেহেতু ডিএস গুলো জানি না, সো মাঝের ডিএস গুলো না যাওয়ার কারণে অনেকগুলা ডিএস কে যোগ করে যে সামেশন অফ ডিএস বের করবেন, এইটাও পসিবল না। বুঝতে পারলাম নাকি বুঝতে পারিনি? বুঝছি। সো আমরা ইররিভার্সিবল প্রসেসে শুধুমাত্র একটা পার্টিকুলার ইনস্ট্যান্টের জন্য এন্ট্রপি পরিবর্তন বের করতে পারি, এবং ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে টোটাল এন্ট্রপি পরিবর্তন কত হয় ভাই বলুন? শূন্যের থেকে বড় বা পজিটিভ হয়। হোল প্রসেসের জন্য আমরা কখনো এন্ট্রপি পরিবর্তন বের করতে পারি না। বুঝতে পেরেছি? সো এই কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আছে, এটা জাস্ট আমি এই সূত্র দিয়ে ব্যাখ্যা করলাম। এরপর ডেফিনেটলি ওই যে লুডউইগ বোলসম্যানের আমরা মাইক্রোস্টেটের ফর্মুলা দিয়ে আরো ভালো মতো করে বোঝার চেষ্টা করবো এন্ট্রপি জিনিসটা কি। সো আসুন কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনগুলো একটু পড়ার চেষ্টা করি। সর্বপ্রথম ইনফরমেশন দেখেন, ডেল এস টোটাল, অর্থাৎ টোটাল যে এন্ট্রপি পরিবর্তনটা, এইটা ভাই সব সময় গ্রেটার দেন 0 হবে অথবা 0 সমান হবে। কখন 0 সমান হবে ভাই বলুন? ডেল এস টোটালটা যখন প্রক্রিয়াটা রিভার্সিবল হবে বা প্রত্যাগামী হবে। আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কত হয় ভাই বলুন? গ্রেটার দেন 0। মাত্র শিখলাম না, এই যে অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কত হয়? গ্রেটার দেন 0। কিন্তু প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত হয় ভাই বলুন? প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন হয় কিন্তু 0। সো আমি প্রত্যাগামী এবং অপ্রত্যাগামী প্রক্রিয়া মিলিয়ে যদি এন্ট্রপি রিলেটেড অনেকগুলো তথ্য দেই, তাহলে এরকম কয়েকটা তথ্য পাওয়া যায়। এই যে দেখুন, ডেল এস টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে এটা গ্রেটার দেন 0 হতে পারে এবং ইকুয়াল টু 0 হতে পারে। গ্রেটার দেন 0 হবে যখন প্রক্রিয়াটি অপ্রত্যাগামী হবে, আর ইকুয়াল 0 হবে যখন প্রক্রিয়াটি প্রত্যাগামী হবে। বোঝা গেল? বুঝেছি? বাট ডেল এস সিস্টেম অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন এবং ডেল এস সারাউন্ডিং অর্থাৎ সারাউন্ডিং এর এন্ট্রপি পরিবর্তন ক্যান বি নেগেটিভ। সিস্টেমের এন্ট্রপি পরিবর্তন নেগেটিভ হতে পারে, সারাউন্ডিং এরও এন্ট্রপি পরিবর্তন নেগেটিভ হতে পারে, কিন্তু টোটাল এন্ট্রপি সবসময় গ্রেটার দেন 0 হবে অথবা 0 হতে পারে, কখনোই নেগেটিভ হতে পারে না। আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যে মহাবিশ্বের বা পৃথিবীর আপনার প্রতিটা কর্মকাণ্ডের দ্বারা পৃথিবীর এন্ট্রপি সারাক্ষণ বাড়ছে। বুঝলাম? আচ্ছা, তো এবার দেখেন এরপরের ডিসিশনটা কি? ডেল এস ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিকিউ বাই টি। ডেল এস ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিকিউ বাই টি, এটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের জন্য। কেন ভাই? কারণ আপনাকে সামেশন অফ ডিকিউ বাই টি, এখানে আপনাকে কিন্তু টি এর একটা ফাংশন লেখা লাগবে কিউ এর সাপেক্ষে। সো প্রতি মুহূর্তে কিউ এবং প্রতি মুহূর্তে টেম্পারেচার আপনাকে জানা লাগবে, তাইলে আপনি এই ফর্মুলাটা বা এরকম এই একটা ইন্টিগ্রেশন আপনি সলভ করতে পারবেন। বাট রিভার্সিবল প্রসেস ছাড়া ইররিভার্সিবল প্রসেসে প্রতি মুহূর্তে টেম্পারেচার এবং ওই অনুযায়ী হিট ট্রান্সফারটা জানা যায় না। সো এই সূত্রটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসে। বুঝেছি? ফাইনালি আরেকটা জিনিস, ডেল এস ইজ এ স্টেট ফাংশন এবং স্টেট ফাংশনের পরিবর্তন শূন্য হয় সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে, এটা অনেকদিন আগেই পড়িয়েছি। সো এই তিনটা স্টেটমেন্ট কি বুঝলেন ভাই নাকি বুঝেন নাই জানাবেন? সবাই বলুন, সবাই। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা ভাইয়া? আচ্ছা, তো আমি এইটা জাস্ট একটু দেখাচ্ছি, একটু পরে কিন্তু আপনারা আরো মানে এইটা যখন আমি আপনাকে কে এল এন ডাব্লিউ দিয়ে শেখাবো এই সূত্রটাই,
তখন আর একটু ভালো মতো জিনিসগুলো ফিল করতে পারবেন। ওকে, আসুন শুরু করা যাক। তাপের আদান প্রদান না হলেও এন্ট্রপি পরিবর্তন হতে পারে, এই জিনিসটা আমি একটু পরে শেখাচ্ছি। এইটা দিয়ে লুডউইগ বোলটজম্যানের ওই ফর্মুলাটা আমি শেখাবো। সো উপরে তিনটা জাস্ট অ্যাটেগনেস আমরা একটু বোঝার চেষ্টা করলাম। এবার আসেন তাপের আদান প্রদান না হলেও যে এন্ট্রপি পরিবর্তন হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। সো আমরা এতক্ষণ এন্ট্রপি পড়ছিলাম কিসের হিসাবে ভাই? এই যে দেখুন, এন্ট্রপি এতক্ষণ পড়ছিলাম আমরা তাপমাত্রা সাপেক্ষে, তাপ ও তাপমাত্রার মাধ্যমে এন্ট্রপি ব্যাখ্যা করছিলাম, তাই না? যে হিট ট্রান্সফার হবে তাহলে এন্ট্রপির পরিবর্তন হবে। এবার আমরা ব্যাখ্যা করব মাইক্রোস্কোপিক লেভেলে এন্ট্রপির ব্যাখ্যা, মাইক্রোস্কোপিক লেভেলে এন্ট্রপির ব্যাখ্যা, এবং এইখান থেকে এন্ট্রপির অ্যাকচুয়াল ব্যাখ্যাটা পাবেন। আগের ব্যাখ্যাটা একটু আপনার কাছে এই কথাটা বলা উচিত হবে না গাঁজা করি, বাট আগের ব্যাখ্যাটা আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, ফিল নাও করতে পারেন, বাট এই ব্যাখ্যাটা ভাই একদম 100% ফিল করবেন, এবং এইটাই এন্ট্রপির অ্যাকচুয়াল ব্যাখ্যা। এখন আপনাদের সিট বেল্ট একটু টাইট করুন, এখন আমরা অ্যাকচুয়াল এন্ট্রপিটা পড়ব। সো আমি আপনাকে পদার্থের তিনটা অবস্থা দেখাচ্ছি, সলিড, লিকুইড আর গ্যাসিয়াস ফর্ম। সলিডে পদার্থের যে মলিকিউলগুলো আছে এগুলো একদম কম্প্যাক্ট থাকে, লিকুইডে কিছুটা আন্তঃআণবিক বলগুলো কমে যায়, সো মলিকিউলগুলো একটু দূরে দূরে যায়, আর গ্যাসে তো অনেক দূরে দূরে চলে যায়। এইরকম হয় না ভাই? একই সলিডকে আমরা যদি লিকুইড আর গ্যাসিয়াস ফর্মেটে কনভার্ট করি তাহলে এইভাবে চেঞ্জ হয় না? এখানে মলিকিউলগুলো কাছাকাছি থাকে, এখানে কিছুটা দূরে যায়, এখানে অনেক বেশি দূরে চলে যায়। বলা যায় এটা? বলা যায় নাকি যায় না বলবেন? জি ভাইয়া যায়। বলা যায়। তাহলে আমাকে বলুন, এই জায়গাটাতে আমরা বলতে পারি না যে মলিকিউলগুলোর তুলনামূলক অর্ডার আছে? এইখানে এসে মলিকিউলগুলোর তুলনামূলক বিশৃঙ্খলা বাড়লো কারণ একটু দূরে দূরে চলে গেল। এই জায়গায় এসে মলিকিউলগুলোর বিশৃঙ্খলা অনেক বেশি বেড়ে গিয়েছে। তাহলে একই পদার্থ যদি সলিড থেকে লিকুইড থেকে গ্যাস হয় তাহলে আমরা বলতে পারি না এই পাশ থেকে এই পাশে গেলে, এই পাশ থেকে এই পাশে গেলে এন্ট্রপি বাড়তে থাকবে, কারণ বিশৃঙ্খলা বাড়তে থাকে? বলা যায়। সো আমরা কি একটা জিনিস বলতে পারি, এন্ট্রপি অফ গ্যাস এটা সবচেয়ে বড় হবে এন্ট্রপি লিকুইডের থেকে এবং এন্ট্রপি অফ সলিডের থেকে? বলা যায়? জি ভাইয়া। আচ্ছা, কিভাবে হয় এগুলো আমি এখন আপনাকে ধীরে ধীরে বুঝাবো। কিভাবে হয় এই জিনিসগুলো আমি আপনাকে ধীরে ধীরে বুঝাবো। আপাতত জাস্ট একটা জিনিস বললাম, যেহেতু ডিসঅর্ডারনেস বাড়ছে, বিশৃঙ্খলা বেড়েছে, সো এন্ট্রপি নিশ্চয়ই বেড়ে গিয়েছে। এই পাশে সবচেয়ে বেশি, দেন এখানে, দেন এখানে। এবার আসেন ভাই, আমি আপনাদেরকে একটু আগে বললাম আমাদের দেশে গ্রীষ্মকালে, ব্যাপারটা বুঝেন, আমাদের দেশে গ্রীষ্মকালে আপনি যদি একটা বরফ রেখে দেন, এই যে আমাদের দেশে গ্রীষ্মকালে যদি আপনি একটা বরফ রেখে দেন তাহলে কিন্তু বরফটা গলে যাবে, এবং ইভেনচুয়ালি আমরা কি দেখলাম ভাই, এন্ট্রপির পরিবর্তন কি এসেছে? ধনাত্মক এসেছে, তাই না? এরকমই তো ঘটনা। এখন এটা ভাই আমাদের দেশের ঘটনা। আপনি যদি অ্যান্টার্কটিকাতে যান তাহলে কি বরফ গলে নাকি পানি বরফে পরিণত হয় বলুন তো? বরফে পরিণত হয়। পানি বরফে পরিণত হয়। এখান থেকে একটা জিনিস শিখবো আসে। তো আমরা একটা কাজ করবো ভাই, আমরা জানি পানির এন্ট্রপি বরফের তুলনায় বেশি, পানির এন্ট্রপি বরফের তুলনায় বেশি। সো বরফ যদি পানিতে পরিণত হয়, বরফ যদি পানিতে পরিণত হয় তাহলে এন্ট্রপি বাড়ে, তাই না? পানি যদি বরফে পরিণত হয় ভাই, উল্টা যদি ঘটে তাহলে এন্ট্রপি কমার কথা, তাই না? আর আমরা জানি কি স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়াতে কি এন্ট্রপি বাড়বে না? এটাই তো বলেছিলাম। বলুন, একটু কথা তো বলবেন। জি ভাইয়া। স্বতঃস্ফূর্ত যে কোনো প্রক্রিয়া এন্ট্রপি বাড়া উচিত। তার মানে আমাদের দেশে যে ঘটনাটা ঘটে, বরফ গলে পানিতে পরিণত হয়, এটাই সঠিক। অ্যান্টার্কটিকাতে যে ঘটনাটা ঘটে, পানি থেকে বরফে পরিণত হয়, নিশ্চয়ই এটা ভুল একটা জিনিস। আসেন এইটা এবার একটু দেখার চেষ্টা করবো। সো আমরা একটা কাজ করি, 0°C তাপমাত্রা ওয়াটারকে অ্যান্টার্কটিকাতে নিয়ে যাই, এতে ওয়াটারটি আইসে পরিণত হলো, এতে কি এন্ট্রপি কমলো? এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। ওয়াটার এন্ট্রপি মানে ওয়াটার পরিণত হলো আইসে, উল্টা পথে আসলো, এতে তো এন্ট্রপি কমার কথা। সো এই জিনিসটা তো হওয়ার কথা না। প্রকৃতিতে সবকিছুই হয় এন্ট্রপি বাড়ার কারণে, এন্ট্রপি বাড়বে। সো আপনি অ্যান্টার্কটিকাতে গেলেন, 0°C তাপমাত্রা পানি বরফে পরিণত হলো, এইটা তো উল্টা ঘটনা, এন্ট্রপি কমছে, তাহলে এটা কি হওয়া উচিত না বা এরকম কিছু? আসেন ব্যাখ্যা করি। অ্যান্টার্কটিকাতে তো এটি স্পন্টেনিয়াস প্রসেস, ব্যাপারটা বুঝেন। অ্যান্টার্কটিকাতে আপনি যদি পানি নিয়ে যান সেটা তো বরফেই পরিণত হবে স্বাভাবিক, কারণ বিলো ফ্রিজিং পয়েন্ট ওখানকার টেম্পারেচার থাকে। তাহলে অ্যান্টার্কটিকার অনুযায়ী তো সেটা ভাই স্পন্টেনিয়াস প্রসেস না, আমাদের ব্যাখ্যা অনুযায়ী তো সেটা স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে না। তাহলে কি আমাদের ব্যাখ্যায় কোনো ঝামেলা আছে? আসেন একটু বোঝার চেষ্টা করি, একটু আউট অফ দ্য বক্স থিঙ্ক করছি আর কি। আসেন আমরা কাজ করবো, 0°C তাপমাত্রা ওয়াটার নিয়ে গিয়েছে কোথায় ভাই? অ্যান্টার্কটিকাতে নিয়ে গিয়েছে, ঠিক আছে? এবং অ্যান্টার্কটিকায় পরিবেশের তাপমাত্রা কত বলেন? -23°C, ঠিক আছে?
অ্যান্টার্কটিকার টেম্পারেচার -23°C। বুঝলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন দেখেন, তাহলে আমাকে বলুন হিট থেকে কোথায় যাবে? বরফ থেকে মানে নিশ্চয়ই পানি থেকে পরিবেশে বরফ। যাবে। বরফে। পানি থেকে জি। পরিবেশে যাবে, পানি থেকে বরফ না, পানি থেকে পরিবেশে যাবে নিশ্চয়ই। হ্যাঁ। এটাই তো হওয়া উচিত, তাই না? পানি থেকেই পরিবেশে যাবে, কারণ পরিবেশ আরো তাপমাত্রা কম, -23°C, আর পানির তাপমাত্রা 0°C। ব্যাপারটা বুঝুন ভাই। So, আমরা এই জায়গাটাতে ডিএস অফ ওয়াটার, পানির যদি এন্ট্রপি পরিবর্তন বের করতে চাই তাহলে কি লিখতে পারি ভাই বল? প্রতি মুহূর্তে ধরলাম পানি থেকে পরিবেশে তাপ গেল হচ্ছে ডিকিউ পরিমাণ, তাহলে -ডিকিউ লিখতে পারি, জি। লিখা যায়। হ্যাঁ। ডিভাইডেড বাই কত লিখতে পারি ভাই? পানির তাপমাত্রা সেটা কত? 273। 273। আর আমাকে বলেন ডিএস অফ সারাউন্ডিং অর্থাৎ পরিবেশের এন্ট্রপি পরিবর্তন সেটা কত হবে ভাই? প্লাস ডিকিউ বাই প্লাস ডিকিউ, কারণ পরিবেশ তাপ গ্রহণ করেছে, ডিভাইডেড বাই পরিবেশের তাপমাত্রা সেটা কত? -23 প্লাস 273 মানে কত আসবে? 250 চলে আসবে, 250 বলা যায়। হ্যাঁ। তাহলে আমাকে বলুন এখন আমরা যদি ডিএস নেট, এটা কিন্তু একটা পার্টিকুলার ইনস্ট্যান্টের কথা বলছি, কোন এক মুহূর্তে। সো আমি এই ইনস্ট্যান্টে নেট এন্ট্রপি পরিবর্তন যদি বের করতে চাই তাহলে কি লিখবো ভাই বলুন? ডিকিউ বাই 250 মাইনাস ডিকিউ বাই 273 বলা যায়, জি ভাইয়া। বলা যায়। এবং দেখুন তো এই মানটা কি ধনাত্মক আসবে নাকি ঋণাত্মক আসবে? কোনটা বড়, ধনাত্মক। ডিকিউ বাই 250 বড় নাকি ডিকিউ বাই 273 বড়? ডিকিউ বাই 250 ডিকিউ বাই 250 বড়। সো ব্যাপারটা বুঝে নিন, ইভেনচুয়ালি কিন্তু এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক আসতেছে। সো আমাদের দেশ অনুযায়ী ব্যাপারটা বুঝেন, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের দেশে বরফ গললে এন্ট্রপি বাড়ছে, আর অ্যান্টার্কটিকাতে পানি বরফে পরিণত হলেও এন্ট্রপি বাড়ছে। So আমরা এখান থেকে কিন্তু একটা ভালো জিনিস মাথায় আসা উচিত। জিনিস ঠান্ডা হোক আর গরম হোক, প্রকৃতিতে যেই ঘটনা ঘটে সেই ঘটনাতে এন্ট্রপি বাড়বেই। এই ধারণাটা কি এখন স্পষ্ট হলো আমাদের, নাকি হয় নাই জানাবেন? হয়েছে ভাইয়া। এবার কি বুঝলাম? জিনিস স্পন্টেনিয়াস বা প্রকৃতির যেই ঘটনাটা অটোমেটিক্যালি হয় সেটা আমাদের দেশে হোক আর অন্য দেশে হোক এন্ট্রপি বাড়বেই। বুঝলাম। তো এখান থেকে কিন্তু একটা নতুন খুব সুন্দরভাবে এই জিনিসটা বোঝা উচিত। আমরা নর্মালি মুখস্থ করি যে লিকুইড সলিডে পরিণত হলে এন্ট্রপি কমবে, কিন্তু দেখেন ভাই লিকুইড সলিডে পরিণত হওয়ার পরও নেট এন্ট্রপি কিন্তু বেড়েছে। বুঝতে পারলাম বিষয়টা? তো আপনি পৃথিবীতে যত পরিবর্তনই দেখছেন, সেটা বাংলাদেশে হোক অ্যান্টার্কটিকাতে হোক যেখানেই হোক, পৃথিবীতে ঘটা প্রত্যেকটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য ইউনিভার্সের এন্ট্রপি সারাটাক্ষণ বাড়ছে, ইউনিভার্সের এন্ট্রপি প্রতিটা মুহূর্ত বাড়ছে। বুঝলাম নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। ওকে। সো এবার আসেন, এবার আমরা পড়বো হচ্ছে ভাই মাইক্রোস্কোপিক লেভেলে এন্ট্রপির ব্যাখ্যা পড়বো। ওকে, মাইক্রোস্কোপিক লেভেলে একদম অনুপরমাণু লেভেলে আমরা চলে যাব। আসুন ধীরে ধীরে যাওয়া যাক। মাইক্রোস্কোপিক লেভেলে আমরা এন্ট্রপির ব্যাখ্যাটা পড়ার চেষ্টা করব। আসেন এটা এই জিনিসটা একটু বুঝাই আপনাদেরকে। সেইটা বুঝাবো ভাই একটু আলাদা হবে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। মাইক্রোস্কোপিক লেভেলে এন্ট্রপি কিভাবে পরিবর্তন হয় এটা একটু ডিফারেন্ট লেভেল থেকে বোঝানোর চেষ্টা করব। আমরা করেছি কি ভাই, লুডোর ডাইস নিয়েছি, লুডোর দুটো ডাইস নিয়েছি। লুডো খেলি তো সবাই, বা খেলতাম, এখন তো সবাই ফোনেই খেলি। লুডো স্টার, লুডো কিং, অনেক কিছু আছে। সো আমি লুডোর উদাহরণ দিয়ে আপনাকে এন্ট্রপিটা বুঝাবো, তাহলে আপনি ফিল করতে পারবেন, এবং মাইক্রোস্টেট জিনিসটা কি এটাও বুঝবেন, নাহলে বুঝবেন না। এই জন্য লুডো দিয়ে বুঝাচ্ছি। সো আমার কাছে ধরেন লুডো দুইটা ডাইস আছে, ধরে নিচ্ছি একটা ডাইস এটা, আর এই ডাইসটারই ধরেন আরেকটা কপি নিলাম এখানে। ধরেন কোনো একটা সময় এই ডাইসে এসেছে এরকম একটা বিন্দু, আর এই ডাইসে এসেছে দুইটা বিন্দু। বুঝলাম? দুইটা ডাইস, উপরে ডাইস দেখতে কিরকম ওটা দিয়েছি, আর ধরেন কোনো একবার আমি রোল করলাম, দুইটা ডাইসকে একসাথে ফেললাম, ফলে একটা ডাইসে 1 এসেছে আর একটা ডাইসে এসেছে 2। ঠিক আছে? বুঝেছি ভাই বিষয়টা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এবার দেখেন, কিছুক্ষণ পর আমরা করলাম কি, এবার একটা উল্টা কাজ করলাম, আবার ডাইসগুলোকে ফেললাম। ব্যাপারটা বুঝেন, আমরা দুইবার রোল করলাম। প্রথমবার রোল করেছি, দুইটা ডাইসকে একসাথে ফেলেছি, একটা ডাইসে এসেছে 1 আর একটা ডাইসে এসেছে 2। তাহলে আমি যদি সাম করি বা যোগফল করি, যোগফলটা কত আসবে? 1 যোগ 2 সমান কত আসবে ভাই? 3 না? আসবে তো? জি। এরপরে দেখেন এই 3 আসার আরেকটা পসিবল ওয়ে কি হইতে পারে? দুইটা ডাইস বা লুডো দুইটা গুটি দিয়ে 3 আসতে পারবে কয়টা পসিবল ওয়েতে? দুইটা না? হয় একটাতে 1 আসবে আরেকটাতে 2,
অথবা প্রথমটাতে যে 1 এসেছিল ওটাতে এবার 2 আসবে, পরেরটাতে 1 আসবে। এবারও দেখেন সাম কত আসলো বা সমষ্টি কত আসলো, 1 + 2 = 3। সো আমরা বলতে পারি না দুইটা ডাইস আমরা যদি প্রত্যেকবার রোল করি তাহলে দুইটা ডাইস মিলে যোগফল 3 হওয়ার পসিবল ওয়ে কয়টা ভাই? দুইটা নাকি বেশি? দুইটা। বলুন, একটু কথা বলবেন। দুইটা ডাইস মিলে দুইটা ডাইস রোল করলেন, গুটি ফেললেন লুডোতে, এরপর একটাতে 1 আসলো আরেকটাতে 2 আসলো, তাহলে যোগফল আসে 3। এইরকম 3 যোগফল আসার আরেকটা পসিবল ওয়ে, বা আর যতগুলা পসিবল ওয়ে হোক, একমাত্র পসিবল ওয়ে একটাতে 2 আর একটাতে 1 আসে না। এর বাইরে কি কখনো সম্ভব? না। বলবেন, একটু কথা বলবেন। সম্ভব না। কথা বলি ভাই, সম্ভব না ভাইয়া। আমি কি আপনাদের কথা শুনতে পাচ্ছি না? ওয়েট ওয়েট, আচ্ছা এবার একটু কথা বলি তো ভাই। ভাইয়া সম্ভব না, দুইটাই পসিবল ভাই। হ্যাঁ, দুইটাই পসিবল, সরি আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। ওকে, সো দুটো লুডো ডাইস আমি রোল করলাম, একটাতে 1 আরেকটাতে 2 আসলো, যোগফল 3। এরকম যোগফল 3 আসার আরেকটাই ওয়ে আছে পসিবল, সেটা হচ্ছে একটাতে 2 আর একটাতে 1 আসে। সো এইভাবে করে আমি ধরুন অসংখ্যবার এরকম দুইটা ডাইসকে রোল করে করে লুডোতে ফেললাম। বুঝলেন, আমি কিন্তু বুঝাবো এন্ট্রপি, বাট এটা দিয়ে বুঝাবো অসংখ্যবার রোল করে করে কোনো একটা ইয়াতে ফেললাম, আপনার হচ্ছে লুডোতে ফেললাম। সো প্রতিবারে নিলাম আর কি যোগফলটা কত আসে। সো এইভাবে করে যোগফল আসতে পারে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। বুঝছেন বিষয়টা? দুইটা ডাইসকে যদি রোল করে ফেলি সর্বনিম্ন যোগফল আসতে পারে 2, 2 এর কম কিন্তু আসতে পারে না, কারণ সর্বনিম্ন মান কত? 1 করে। দুইটা ডাইসে যদি 1 1 করে আসে তাহলে যোগফল আসবে 2, আর দুইটা ডাইসে যদি 6 6 করে আসে তাহলে যোগফল আসতে পারে 12। এর বাইরে কি কখনো যাওয়া পসিবল? এর বাইরে যাওয়া পসিবল না। সো আমি দুইটা ডাইসকে ধরেন 100-150 বার ফেললাম, একসাথে ফেললাম, এবং প্রত্যেকবারে এদের যে সামটা আসলো, দুইটা ডাইসে যেই ডিজিটগুলো আসলো সেটা যে সামটা আসলো সেটাকে ধরেন আমি একটা টেবিলে লিপিবদ্ধ করছি। যে ধরেন 2 একবার আসছে, একটা রোমান মানে দাগ দিলাম, 3 ধরেন 2 বার আসলো, 4 ধরেন 2 বার আসলো, 5 ধরেন একবার, 6 একবার, 7 ধরেন 4-5 বার, এরকম করে আমি দাগ দিতে দিতে ডাটাগুলো নোট করছি। ঠিক আছে? তো এখানে আমি নোট করছি হচ্ছে নাম্বার অফ টাইমস ডাইস থ্রো, কতবার ডাইস থ্রো করলাম এবং এই মানগুলো আসতেছে। বুঝলাম বিষয়টা? বুঝছি। আচ্ছা, সো এরকম করতে করতে আমি যদি এই পসিবল আউটকামগুলো দেখি, তাহলে দেখেন 2 আসার একমাত্র ওয়ে হচ্ছে 1 আর 1 আসা দুইটা ডাইসে। 3 আসার ওয়ে হচ্ছে একটাতে 1 আরেকটাতে 2, অথবা একটাতে 2 আরেকটাতে 1। 4 আসার ওয়ে কি ভাই? একটাতে 1 আরেকটাতে 3, অথবা দুইটাতে 2, অথবা একটাতে 3 আরেকটাতে 1। 5 আসার পসিবল ওয়ে কি ভাই? একটাতে 1 আরেকটাতে 4, অথবা 2 আর 3, অথবা 3 2, অথবা 4 1। এভাবে করে দেখেন 2 থেকে 12 পর্যন্ত আমি কতগুলো পসিবল ওয়েতে যোগফলটা আসতে পারে সেটা লিখেছি। এর মধ্যে দেখেন এই যে 7 এর দিকে তাকান, 7 আসার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি, কারণ 7 আসতে পারে কি 6 1 আসলে 7 আসবে, 2 5 আসলে 7 আসবে, 3 4 আসলে 7 আসবে, 4 3 আসলে 7 আসবে, 5 2 আসলে 7 আসবে, 6 1 আসলে 7 আসবে। বুঝলাম? সো ডাইসগুলো যেভাবে আমি থ্রো করি, সবচাইতে বেশি পসিবিলিটি, মানে এদের যোগফলটা সবচাইতে বেশি পসিবিলিটি আসার সম্ভাবনা কোনটা বলেন? 7 না? সো আমরা একটা কথা বলতে পারি 7 ইজ দ্য মোস্ট প্রবাবল বা সম্ভাব্য আউটকাম। 7 আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দুইটা ডাইসকে ফেললাম, যোগফল নিচ্ছি, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক বা 7 আসার সম্ভাবনাই বেশি। সর্বোচ্চ সংখ্যক বা 7 আসবে, কারণ কি ভাই যেভাবে ফেলেন 7 কিন্তু আস্তে আস্তে সবচেয়ে বেশি সংখ্যক সম্ভাবনা দিয়ে। 2 আসার সম্ভাবনা কিন্তু অনেক কম, দুইটাতেই 1 1 আসা লাগবে। 3 আসার সম্ভাবনা অনেক কম, একটাতে 1 আরেকটাতে 2 আসা লাগবে। কিন্তু দেখেন 7 আসার সম্ভাবনা অনেক বেশি, একটাতে 1 একটাতে 6, একটাতে 2 আরেকটাতে 5, একটাতে 3 আরেকটাতে 4, এরকম ভাবে যেভাবে আসুক 7 কিন্তু চলে আসতে পারে। বুঝতেছি বিষয়টা? তাহলে কি আমরা একটা কথা বলতে পারি না ভাই 7 ইজ দ্য মোস্ট প্রবাবল আউটকাম, সবচাইতে সম্ভাবনাময় আউটকাম বলা যায়? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সো আমি এই একটা গ্রাফ নিয়েছি, এই বরাবর নিয়েছি নাম্বার অফ টাইমস, মানে ডাইসটাকে যতবার আমি থ্রো করলাম সেই নাম্বারটা, আর এই বরাবর নিয়েছি সাম অথবা আউটকামটা। ঠিক আছে? ঠিক আছে ভাই? জি ভাইয়া। আচ্ছা, সো আমি ধরেন 2 এসেছে কতবার, এইভাবে ধরেন এই পাশে তো ডিজিট আছে তাই না, 2 1 2 3 4 করে এরকম ভাবে অনেকবার এসেছে। ধরেন আমি একটা ডাইস অসংখ্যবার ফেলেছি, দুইটা ডাইস মিলে ধরেন 200-300 বার ফেলেছি।
সো ওইখান থেকে কোনো বার যোগফল 2 আসবে, কোনো বার 3 আসবে, কোনো বার 4 আসবে, কোনো বার 5, কোনো বার 6, কোনো বার 7। সো এরকম করে সবচাইতে বেশি বার আসার কি সম্ভাবনা বলুন? 7 না? হ্যাঁ। সো গ্রাফটা পাওয়া যায় এই যে অনেকটা এরকম, এই যে এরকম, বুঝলাম? মানে 2 ধরেন এসেছে এতবার, এই যে এই জন্য এটা লিখেছি। 3 ধরেন এসেছে এই যে এতবার, 4 ধরেন এসেছে এই যে এতবার, বুঝলাম? এরকম ভাবে সবচাইতে বেশি বার আসতে পারে হচ্ছে 7। বুঝেছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এইভাবে করে আপনি ধরেন এই জায়গাটাতে আমি ধরলাম, এই জায়গাটাতে আমি ধরলাম ডাইসগুলো থ্রো করেছি 100 বার, ডাইসগুলোকে থ্রো করেছি 100 বার। এই 100 বার থ্রো করাতে মাঝে মাঝে কিন্তু 2ও এসেছে, মাঝে মাঝে 3ও এসেছে, মাঝে মাঝে 4ও এসেছে, মাঝে মাঝে 5ও এসেছে। কিন্তু আমি যদি ডাইসগুলোকে এবার 100 বার থ্রো না করে যদি ভাই 10 কোটি বার থ্রো করি, 10 কোটি বার থ্রো করি, তাহলে ঘটনাটা কেমন দাঁড়াতে পারে? 10 কোটি বার যদি থ্রো করে, এটা কিন্তু ইমেজিনেবল বিষয় না। আর অনুপরণ সংখ্যাও কিন্তু আনইমেজিনেবল, কয়েক কোটি, 6.02 × 10⁻23 সংখ্যক, 1 মোল অণুতেই। সো আমি ওইদিকেই যাবো, এই জন্য অনেক বড় একটা নাম্বার নিয়েছি। ডাইসগুলোকে যদি আপনি 100 বার না, দুটা ডাইসকে 10 কোটি বার যদি ফেলেন এবং তাদের নাম্বার অফ টাইমস এক পাশে রাখলেন আর এক পাশে সাম রাখলেন, এরপরও যদি গ্রাফটা দেখাতে চান, তাহলে গ্রাফটা কিরকম আসবে জানেন? গ্রাফটা তখন চলে আসবে হচ্ছে এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম। মানে 10 কোটি বার যদি ফেলেন ভাই, তাহলে ধরে নেওয়াই যায় যে 7 আসবে, ধরে নেওয়াই যায় 7 আসবে। 7 এত বেশি বার আসবে যে 7টাই ভাই সবচাইতে বেশি সম্ভাবনাময় স্টেট, বাকিগুলো অনেক কম পরিমাণে আসবে। মানে 10 কোটির সামনে বাকিগুলো আসবে 1-2 বার করে, মানে ধরুন কখনো 2 আসবে, কখনো 3 আসবে, কিন্তু এত বেশি বার 7 আসবে যে গ্রাফটা অলমোস্ট এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছি বিষয়টা? জি ভাইয়া। বুঝতে পারছেন আসলে সবাই? জি ভাইয়া। ওকে, সো ব্যাপারটা বুঝেন। এখান থেকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমাদেরকে কি বলে আসেন আমরা একটু শেখার চেষ্টা করি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমাদেরকে বলে নেচার মুভস টুয়ার্ডস মোস্ট প্রবাবল স্টেট। সবচাইতে সম্ভাবনাময় যেই অবস্থাটা, নেচার সবসময় ওই সম্ভাবনার দিকে আগায়, সবচাইতে সম্ভাবনাময় জায়গার দিকে আগায়। ঠিক যেমন আমরা যদি দুইটা ডাইসকে ফেলি, তাহলে দেখেন তো ভাই ওই ডাইসগুলোর সবচাইতে সম্ভাবনাময় স্টেট বা অবস্থা কোনটা? 7 আসে না? 10 কোটি বার যদি ফেলি 7 আসবে, এটাই ধরে নেওয়া যায়, তাই না? সেম ভাবে নেচারও সবসময় মোস্ট প্রবাবল স্টেটের দিকে যায়। পরে যদি স্টেটমেন্টটা পড়ি, নেচার মুভস টুয়ার্ডস এ ডিরেকশন হোয়ার ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেটস আর পসিবল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেটস আর পসিবল উইদাউট অ্যাপারেন্ট চেঞ্জ ইন এক্সটার্নাল স্টেট, উইদাউট অ্যাপারেন্ট চেঞ্জ ইন এক্সটার্নাল স্টেট। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা থেকে আমি মাইক্রোস্টেটের ব্যাখ্যাটাতে যাব। ব্যাপারটা বুঝেন, নেচার সবসময় এমন একটা দিকে যেতে চায় যেখানে ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেট আর পসিবল, ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেট পসিবল উইদাউট অ্যাপারেন্ট চেঞ্জ, মানে বাইরের কোনো চেঞ্জ ছাড়াই ইন্টারনালি অনেকভাবে মলিকিউলগুলো অ্যারেঞ্জড বা অনেকভাবে ডেজগুলো অ্যারেঞ্জড হতে পারে। ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। যোগফল 7, যোগফল কিন্তু 7, কিন্তু দেখেন তো ভাই 7 আসার 7ই আসবে, কিন্তু ইন্টারনালি অনেকভাবে অ্যারেঞ্জ হতে পারে না মলিকিউলগুলো, মানে সরি ডাইসগুলো। কখনো 1, কখনো 6, একটা ডাইসে 1 আরেকটা ডাইসে 6, আবার কখনো একটা ডাইসে 6 আরেকটা ডাইসে 1। প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 6 যদি আসে তাহলেও 7 আসবে। প্রথমটাতে যদি 6 আসে, দ্বিতীয়টাতে যদি 1 আসে তাহলেও 7 আসবে। তাহলে দেখেন ভাই ইন্টারনাল মানে এক্সটার্নাল স্টেট মানে যোগফল 7ই আসতেছে, কিন্তু ইন্টারনালি পরিবর্তন করেই 7 আসতেছে না। 1 6 এর জায়গায় 6 1 বসালেও তো যোগফল 7 আসতেছে। সো ইন্টারনাল পরিবর্তন হলো, এক্সটার্নাল 7ই থাকতেছে। বুঝতেছেন ব্যাপারটা? আরো একটু বুঝাচ্ছি। 2 আর 5 যোগ করলে হয় 7, প্রথমটাতে 2, পরেরটাতে 2, পরেরটাতে 5 যোগ করলে হয় 7। কিন্তু প্রথমটাতে যদি 5 আসে, পরেরটাতে যদি 2 আসে, তারপরও 7 আসবে। সো এবারও দেখেন ইন্টারনালি চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্সটার্নালি যোগফলটা 7ই থাকছে। ইন্টারনালি 3 আর 4, 4 আর 3 আসলেও এক্সটার্নালি 7ই থাকছে। বুঝতে পারলেন? সো আমরা একটা জিনিস দেখলাম না, দুইটা ডাইসকে যদি ফেলি তাহলে 7 আসার সম্ভাবনা বা 7 সবচেয়ে বেশি বার আসতেছে কেন? রিজনটা হচ্ছে নেচার মুভস টুয়ার্ডস আ ডিরেকশন হোয়ার
ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেটস আর পসিবল, মানে ইন্টারনালি অনেকভাবে চেঞ্জ হতে পারবে ডাইসগুলা উইদাউট অ্যাপারেন্ট চেঞ্জ ইন এক্সটার্নাল স্টেট, বাট বাইরে যোগফলটা সাথে থাকবে। বুঝতে পেরেছি কিছুটা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে খুবই ভালো জিনিস, যদি বুঝে থাকেন এবার আরো ভালো মতো বুঝবেন। এতক্ষণ জাস্ট ওয়ার্ম আপ করলাম ভাই, এবার আপনাদেরকে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা দিব। লুডউইগ বোল্টজম্যানের সূত্রটা, এই যে এন্ট্রপির দ্বিতীয় সূত্রের মাধ্যমে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মাধ্যমে, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে ব্যাখ্যা দিব। এবং সেই সূত্রটা কি ভাই? এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লু। এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লু সূত্রটা দিয়েছে লুডউইগ বোল্টজম্যান। আর আমরা এপিটাফ নামে একটা ওয়ার্ড শুনি। এপিটাফ মানে ওই যে কবরের উপরে যে স্মৃতি ফলকটা যে থাকে, তো এই যে দেখেন এটা লুডউইগ বোল্টজম্যানের কবর, এই যে তার উপরেও কিন্তু ওই কবরের উপরে তার এই বিখ্যাত ফর্মুলাটা লেখা আছে এন্ট্রপি, এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লু। বুঝলাম? তো এই ফর্মুলাটা দিয়ে এবার আমরা এন্ট্রপির পরিবর্তনের ব্যাখ্যা আরো ভালো মতো শিখব। আসেন শুরু করা যাক। এন্ট্রপির মাধ্যমে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। সূত্রটা আমি আগে একটু আপনাদেরকে বুঝিয়ে নিই। সূত্রটা কি দেখুন, এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লু। এখানে কে বলতে কি বোঝায় ভাই? বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে বলতে বোঝায় বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটা কিন্তু তাপ আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব অধ্যায়ে পড়ার কথা। ডাব্লু মানে কি? নাম্বার অফ ওয়েজ সিস্টেম ক্যান বি ইন্টারনালি অ্যারেঞ্জড উইদাউট চেঞ্জিং ইটস এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। মানে যতভাবে সিস্টেমটা ইন্টারনালি অ্যারেঞ্জ হতে পারে এক্সটার্নালি কোনো পরিবর্তন ছাড়া। বুঝলাম? দেখাচ্ছি আপনাকে, আরেকটু পর বোঝাচ্ছি। এই ডাব্লুর আরেকটা মিনিং হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেটস। ডাব্লু মানে কি, এই জিনিসটা আপনাদেরকে এখন আমি বুঝাবো একটু। ধর ডাব্লু মানে কি আমি আপনাদেরকে বুঝে আসি। ধরেন আমি একটা গ্যাসের সিলিন্ডার নিলাম, এইটা ধরে নিচ্ছে আমাদের সেই গ্যাসের সিলিন্ডার। ধরেন এটা একটা গ্যাসের সিলিন্ডার, ওকে? এখানে ধরেছি তিনটা মলিকুল আছে। এই একটা মলিকুল, ধরেন একটা মলিকুল হলুদ, আর একটা মলিকুল হচ্ছে লাল। ঠিক আছে? বুঝবেন ভালো মতো। এবার বুঝবেন। এখানে এখানে সাদাটা আছে, এখানে হলুদটা আছে, এখানে লালটা আছে। এই উদাহরণটাতে ধরুন আমি হলুদটাকে এখানে আনলাম, লালটাকে এখানে আনলাম। ঠিক আছে? আর এই উদাহরণটাতে ধরেন আমি সাদাটাকে এখানে আনলাম, হলুদটাকে এখানে আনলাম। তাহলে আমাকে বলেন তিনটা উদাহরণে মলিকুল আছে কয়টা ভাই? তিনটা না? ধরেন এটা একটা গ্যাসের সিলিন্ডার, এই ছোট্টটা একটা গ্যাসের সিলিন্ডার, তিনটা মলিকিউল আছে গ্যাসের সিলিন্ডারের মধ্যে। বুঝেন ব্যাপারটা? আমি কিন্তু আলাদা আলাদা কালার দিয়েছি আপনাকে বোঝানোর জন্য, কিন্তু গ্যাসের এক একটা মলিকিউল কিন্তু আইডেন্টিক্যাল, দেখতে শুনতে সবকিছু দিক দিয়ে একই। সো এখানেও গ্যাসের তিনটা মলিকিউল আছে, এখানেও তিনটা মলিকিউল আছে, এখানেও তিনটা মলিকিউল আছে। কিন্তু দেখেন এইখানে যে মলিকিউল অ্যারেঞ্জমেন্ট, এইখানে একটু হলো আলাদা না? এইখানে মলিকিউল অ্যারেঞ্জমেন্ট একটু হলো আলাদা না? ব্যাপারটা বুঝেন ভাই? বাহ্যিকভাবে কিন্তু তিনটা মলিকিউল একই একই জায়গায় আছে, কিন্তু আমাকে বলেন এখানে সাদা মলিকিউলটা এখানে, লালটা নিচে, পরেরটাতে দেখেন লাল উপরে হলুদ নিচে, তারপরেরটাতে দেখেন সাদা এই পাশে, লাল নিচে হলুদ উপরে। ব্যাপারটা বুঝেন? বাহ্যিক কোনো চেঞ্জ ছাড়া বাহ্যিকভাবে কিন্তু তিনটা মলিকিউল একই জায়গায় আছে, কিন্তু ইন্টারনালি তারা অ্যারেঞ্জড হয়েছে না? বলেন আমাকে, ইন্টারনালি অ্যারেঞ্জড হয়েছে নাকি হয় না? একটু বোঝার চেষ্টা করবেন। ইন্টারনালি কি অ্যারেঞ্জড হয়েছে? বলুন ভাইয়া, একটু জানাবেন। আবার কি হলো ভাই আপনার কথা? আচ্ছা, আপনারা কি কথাবার্তায় বলেন নাই? ফিজু, আরিয়ান, আপনারা একটু কথাবার্তা বলুন ভাইয়া, বুঝতে পারছেন কি বিষয়টা? জি ভাইয়া বুঝতেছি। ঘটনা কি হলো বলুন? বাহ্যিক কোনো চেঞ্জ ছাড়াই আমি মলিকুলগুলোকে তিনটা আলাদা আলাদা স্টেটে রাখতে পারলাম। এইটা একটা ওয়ে মলিকুলগুলোকে রাখার, এইটা 2 নম্বর ওয়ে মলিকুলগুলোকে রাখার, এইটা 3 নম্বর ওয়ে মলিকুলগুলোকে রাখার। সো বাহ্যিক চেঞ্জ আমি করি নাই, বাহ্যিক কোনো চেঞ্জ করি নাই, কিন্তু ইন্টারনালি মলিকুলগুলোকে অ্যারেঞ্জ করে আমি কিন্তু তিনটা আলাদা আলাদা স্টেট বা অবস্থা নিয়ে গিয়েছি।
এগুলাকেই বলে নাম্বার অফ মাইক্রোস্টেটস। এই যে এইটা একটা স্টেট, এটা একটা স্টেট, এটা একটা স্টেট, এগুলাকে আমরা বলি মাইক্রোস্টেট। আর এই মাইক্রোস্টেটের সংখ্যা কয়টা হলো ভাই এখানে? 3টা। সো এই জায়গায় আমরা বলতে পারি ডাব্লু সমান 3। সো আমরা এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লু এই ফর্মুলাটা এখন শিখবো, যেখানে কে একটা ধ্রুবক, সো এর কোনো চেঞ্জ নাই, একমাত্র ডাব্লু চেঞ্জ হলে এস চেঞ্জ হয় বা এন্ট্রপি চেঞ্জ হয়। আর ডাব্লু জিনিসটা কি ভাই? যে মলিকুলটা ইন্টারনালি কিভাবে অ্যারেঞ্জ হতে পারে, মলিকুলটা ইন্টারনালি কিভাবে অ্যারেঞ্জ হতে পারে এক্সটার্নাল কোনো রকম চেঞ্জ ছাড়া। বুঝতে পেরেছি? সো ব্যাপারটা বুঝেন, আমি জাস্ট একটা আপনাদেরকে বিন্যাস সমাবেশে একটা ফর্মুলা একটু মনে করিয়ে দিই। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করার উপায় কি ভাই? এন সিআর সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। নিশ্চয়ই এই জিনিসটা মনে আছে? এবার আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে এই পুরো জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। উদাহরণটা কি ভাই? ধরেন আমি একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের এক পাশে অনেকগুলো গ্যাসের মলিকিউল আছে, কন্টেনারের আরেক পাশটা পুরোটাই ভ্যাকিউম, একদম ফাঁকা। কন্টেনারের এক পাশে গ্যাসের অনেকগুলো মলিকিউল আছে, আরেক পাশটা পুরোটাই ভ্যাকিউম বা ফাঁকা। এবং এই জায়গাটাতে ধরেন কন্টেনারের একটা পিস্টন বা ঢাকনা আছে। সামহাও আমি যদি ঢাকনাটা খুলে দিই, তাহলে আমাকে বলো গ্যাসের মলিকিউলগুলো কি এখানেই থাকবে, নাকি পুরো পিস্টন বা পুরো কন্টেনার জুড়ে ছড়িয়ে যাবে? নিশ্চয়ই পুরো কন্টেনার জুড়ে ছড়িয়ে যাবে। মলিকুলগুলো এখানে থাকবে না সীমাবদ্ধ, পুরো কন্টেনার জুড়েই ছড়িয়ে যাবে। এখন এই যে পুরো কন্টেনার জুড়ে কেন ছড়িয়ে গেল সেটারই ব্যাখ্যা এখন আমি আপনাদেরকে শেখাবো। ব্যাখ্যাটা কিভাবে দিব? এই যে একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মলিকুলগুলো ওখান থেকে ওখানে ছড়িয়ে গেল, এটা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, বুঝবেন ভালো মতো। সো ধরে নিচ্ছি আমি একটা জায়গা নিয়েছি ভাই, একটা ধরেন জায়গা নিয়েছি যেখানে এইগুলো এক একটা সেল, এগুলো এক একটা সেল। ধরে নিচ্ছি এই পাশটা ফাঁকা সেল আছে 1500টা, আর এই পাশে 100টা সেল আছে যেখানে একটা 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 করে মলিকিউল থাকতে পারে। বুঝলাম? এই ফাঁকা সেলগুলোতে একটা 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 করে মলিকিউল থাকতে পারবে। বুঝলাম বিষয়টা? সো আমি আগের উদাহরণটাকে এই যে এখানে মলিকিউলটা কেন পুরো ভ্যাকিউম জুড়ে ছড়িয়ে যাচ্ছে এটা আমি এন্ট্রপির মাধ্যমে ব্যাখ্যা দিতে পারবো। সো এটাই ব্যাখ্যা দিচ্ছি। সো ধরেন আগে মলিকিউল একটা সিস্টেমে ছিল না, একটা কন্টেনারে ছিল। সো ধরেন মলিকিউলগুলো প্রত্যেকটা মলিকিউল এক একটা সেলে ছিল, এগুলো এক একটা সেল এক একটা মলিকিউল আছে। ধরে নিচ্ছি এই পাশে 100টা সেলে 100টা মলিকিউল আছে, আর এই পাশে 1500টা সেল আছে কিন্তু একটা মলিকিউলও নেই, কারণ ঢাকনা দেওয়া ছিল। সো যেই মুহূর্তে ঢাকনা খুলে দিব একটা একটা করে মলিকিউল এখানে আসা শুরু করবে না ভাই? একটা একটা করে মলিকিউল এখান থেকে এখানে আসা শুরু করবে, করবে তো নিশ্চয়ই। কেন আসা শুরু করবে এবং কতগুলো মলিকিউল এই পাশ থেকে এই পাশে আসবে এইটারই ব্যাখ্যা দিব। আসেন ধীরে ধীরে যাই, ধীরে ধীরে যাবো, দাঁড়াও। আমি প্রথম অবস্থায় ধরেন প্রথমে এই জায়গাতে লিখছি। প্রথমে ধরেন এইটা সিস্টেম 1 আর এটা সিস্টেম 2। ঠিক যেমন এটা সিস্টেম 1 ধরেছি, এটা সিস্টেম 2 ধরেছি। সিস্টেম 1 এ মলিকিউল আছে কয়টা ভাই? 100টা। সিস্টেম 2 তে প্রথমে মলিকিউল আছে কয়টা? 0টা। আমাকে এখন একটা জিনিস বলেন, প্রথম সিস্টেমে 100টা মলিকিউল বসার ওয়ে কয়টা? ওই যে ডাব্লুর কথা মনে আছে তো? ডাব্লু মানে হচ্ছে নাম্বার অফ ওয়েস সিস্টেম ক্যান বি ইন্টারনালি অ্যারেঞ্জড উইদাউট চেঞ্জিং ইটস এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, অথবা নাম্বার অফ মাইক্রোস্টেটস। সো আমাকে বলুন কোন রকম চেঞ্জ ছাড়া 100টা সেলে 100টা মলিকিউল, 100টা সেলে 100টা মলিকিউল, এই যে এখানে প্রত্যেকটা সেলে একটা করে মলিকিউলই বসতে পারবে, সে 100টা সেলে 100টা মলিকিউল বসার উপায় কয়টা? একটা। সেম ভাবে 1500টা সেলে একটা মলিকিউলও বসবে না। প্রথমে তো কোনো মলিকিউল যায় নাই, 1500টা সেলে একটা মলিকিউলও বসবে না। 1500টা সেলের মধ্যে 1500টা সেলই ফাঁকা থাকার উপায় কয়টা? একটা। এরকমই তো ঘটনা, একটা মলিকিউল এখানে বসবে না। তাহলে 1500টার মধ্যে 1500টা ফাঁকা থাকার উপায় হচ্ছে একটা। তাহলে এবার আসেন সিস্টেম 1 এর ব্যাপারটা বুঝবেন। সিস্টেম 1 এর এন্ট্রপি পরিবর্তন বা সিস্টেম 1 এর আদি এন্ট্রপি, S1 বলতে বোঝাচ্ছি এই যে সিস্টেম 1 এর এন্ট্রপি। আমি কে কে ধরুন উজ্জ্বল রাখলাম, কে এর মান ধরে নেন 1, জাস্ট ধরার জন্য ধরে নিচ্ছি কে এর মান ধরে নেন 1। আমরা সূত্র জানতাম কি ভাই? কে এল এন ডাব্লু। সেখানে W1 লিখতে পারি, এল এন W1 এর মান কত ভাই? 1 এর মান কত ভাই? 0। তাহলে সিস্টেম 1 এ 100টা সেলের মধ্যে 100টা মলিকিউল থাকলে এন্ট্রপির মান কত আসে ভাই?
জিরো। 0 চলে আসে। সেম ভাবে সিস্টেম 2 তে মানে এই জায়গাটাতে 1500টা সেলের মধ্যে সবগুলোই ফাঁকা থাকবে। এখানে এন্ট্রপির মান কত আসবে জানেন? ln w2 এবং w2 এর মান কত? 1। সো ln 1 সমান এখানে মান কত আসবে? 0 আসবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা বলতে পারি না টোটাল এন্ট্রপি এস নেট এর মান হচ্ছে S1 প্লাস S2 সমান হচ্ছে 0 বলা যায়। বলা যায়। সবাই একটু ক্যালকুলেটর রাখবেন হাতে, হ্যাঁ? আমি কিছু উদাহরণ দেবো আপনাদেরকে। প্রস্তুত? জি ভাইয়া। আচ্ছা, তো এবার ধরে নিচ্ছি সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে একটি মলিকিউল গেল। সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে একটি মলিকিউল গেল। এখন ব্যাপারটা বুঝবেন, 100টা থেকে একটি মলিকিউল বাছাই করার উপায় কত? 100C1 এবং এই মানটা কত আসবে বলুন? 100ই আসবে না? সিস্টেম 1 এর থেকে সিস্টেম 2 তে একটা মলিকিউল গেল। সিস্টেম 1 এ মলিকিউল ছিল কয়টা? 100টা। এখান থেকে একটা মলিকিউল এইখানে কোথাও একটা যাওয়ার উপায় কয়টা? 100টা না, কারণ 100টা থেকে একটা যেতে পারে, যে কোনো একটা চলে যেতে পারে। তাহলে সিস্টেম 1 থেকে 100টা মলিকিউল সিস্টেম 2 তে যাওয়ার উপায় হচ্ছে 100টা। আবার সিস্টেম 2 তে মানে এখানে জায়গা আছে 1500টা। এই 1500টাতে একটা মলিকিউল বসার উপায় কয়টা বলেন? 1500টা না? সেই 1500টা জায়গার মধ্যে যে কোনো জায়গায় বসতে পারে। বলা যায় এই জিনিসটা? জি ভাইয়া যায়। চাই। তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি যে সিস্টেম 1 এর এন্ট্রপি সেই মানটা কত আসবে ভাই? ln w এর মান কত ভাই? 100। সো মান কত আসে একটু বলবেন? 4.605। 4.605, 4.61 ধরে নিই। আর S2 এই মানটা কত আসে? ln 1500 7.31। 7.31। তাহলে টোটাল নেট এস নেট সেই মানটা কত আসে? S1 প্লাস S2 11.91। জি ভাইয়া। 11.91। আচ্ছা, এবার দেখেন একটা মলিকিউল গেল। এবার যদি এরকম হয় ভাই, সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে দুইটি মলিকিউল গেল। সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে দুইটি মলিকিউল গেল। এখন আমাকে বলেন এইটার এক নাম্বার সিস্টেম হতে 2 নাম্বার সিস্টেমে দুইটি মলিকিউল যাওয়ার ওয়ে কয়টা? ব্যাপারটা বুঝবেন। 100টা মলিকিউল থেকে এইখানে দুইটা মলিকিউল যাওয়ার ওয়ে কয়টা? 100C2 না? 100C2 এই মানটা কত আসে ভাই? আর 4950। কত? 4950। 4950। আর আরেকটা জিনিস বুঝবেন, সিস্টেম 2 তে অর্থাৎ এই জায়গায় 1500টা সেলে দুইটা মলিকিউল বসার উপায় কয়টা? 1500C2। এটা বিশাল মান আসবে। কত আসে দেখুন? 1124250। 1124250 অর্থাৎ 11,24,250। দেখেছি? এখন আমাকে এখান থেকে একটা জিনিস জাস্ট লক্ষ্য করুন, জাস্ট একটা জিনিস দেখুন। সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে মলিকিউল গিয়েছিল কয়টা? একটা। তখন দ্বিতীয় সিস্টেমে বসার জায়গা কয়টা ছিল ভাই? 1500 ভাবে সে বসতে পারতো। মানে ইন্টারনালি 1500টা মাইক্রোস্টেট সে গঠন করতে পারো, কারণ এক এক জায়গায় বসা মানে এক একটা মাইক্রোস্টেট গঠন করা, তাই না? জি ভাইয়া। একটি মলিকিউল গেলে 1500টা মাইক্রোস্টেট গঠিত হইতো। যখনই আরো একটি মলিকিউল গেল, মাত্র দুইটি মলিকিউল গিয়েছে, তখনই মাইক্রোস্টেট গঠিত হলো কতগুলো দেখুন? 11,24,000। আপনি কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? 1500 থেকে ডিরেক্টলি একটা মলিকিউল জাস্ট এক্সট্রা যাওয়াতে এখানে মাইক্রোস্টেট সংখ্যা বেড়ে গেল কতগুলো বলে? 1500 থেকে ডিরেক্টলি হয়ে গেল 11 লক্ষ। বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। তাহলে দেখুন নেচারে কি এক দুইটা মলিকিউল আছে নাকি কোটি কোটি মলিকিউল আছে? কোটি মলিকিউল। আর কোটি মলিকিউল অসংখ্য জায়গায় বসতে পারে। সো ইন্টারনালি ওরা কোটি মানে চিন্তা করতে পারবেন না এতগুলো মাইক্রোস্টেট গঠিত করতে পারে। আর যতগুলো মাইক্রোস্টেট গঠিত করে সেটার উপর বেস করেই তো তার এন্ট্রপি গঠিত হয় না? তাহলে আমাকে বলুন এই জায়গায় সিস্টেম 1 এর এন্ট্রপি কত? ln 4950। আর সিস্টেম 2 এর এন্ট্রপি পরিবর্তন কত বা এন্ট্রপি কত? ln 11,24,250। দেখেন তো কত আসে মানটা? প্রথমটা 8.5
প্রথমটা আসে 8.5, পরেরটা 13.93 13.93। তাহলে টোটাল কত আসে ভাই? এস নেট 22.4 22.4। তাহলে আমাকে বলুন, আমরা একটা একটা করে মলিকিউল বাড়াবো আর সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে এন্ট্রপির পরিমাণ বাড়তে থাকবে না? জি ভাইয়া বুঝেছেন বিষয়টা? বুঝছি আচ্ছা দেখেন, জাস্ট এইভাবে বুঝাচ্ছি। সিস্টেম 2 তে যখন 0টি মলিকিউল ছিল তখন টোটাল এন্ট্রপি কত ছিল ভাই? 0। সিস্টেম 2 তে যখন একটা মলিকিউল আসছে, দেখেন সিস্টেম 2 তে যখন একটি মলিকিউল আসছে যখন সিস্টেম 2 তে, তখন মোড এন্ট্রপি কত হয়ে গিয়েছে? 11.91। সিস্টেম 2 তে যখন দুইটি মলিকিউল এসেছে, তখন টোটাল এন্ট্রপি কত হয়ে গিয়েছে ভাই? 22.4। 22.4। তাহলে আমাকে বলেন, সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে মলিকিউল সংখ্যা বাড়লে এন্ট্রপি বাড়ছে না? মলিকিউল বাড়লে এন্ট্রপি বাড়ছে না? তাহলে আমাকে বলুন, আমি তো একটু আগে বললাম নেচার সবসময় কোন জায়গায় যেতে চায় ভাই? যেই জায়গাতে এন্ট্রপি বাড়ে, তাই না? যে জায়গাতে এন্ট্রপি বাড়ে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কি বললাম মাত্র? মনে আছে যে নেচার মুভস টুয়ার্ডস মোস্ট প্রবাবল স্টেট, যে স্টেটটাতে সবচেয়ে বেশি সম্ভাবনাময় অবস্থা তৈরি হয়। অথবা এটাকে যদি একটু ভেঙে বলি তাহলে এরকম বলা যায়, নেচার মুভস টুয়ার্ডস আ ডিরেকশন হোয়ার ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেটস আর পসিবল উইদাউট অ্যাপারেন্ট চেঞ্জ ইন এক্সটার্নাল স্টেট। তাহলে আমাকে বলেন, আমরা যতই এই সিস্টেম থেকে এই সিস্টেমে যত মলিকিউল পাঠাবো, সিস্টেম 1 ছিল মলিকিউল দ্বারা ঠাসা, সিস্টেম 2 ছিল ভ্যাকিউম, যত মলিকিউল পাঠাবো তত টোটাল এন্ট্রপি বাড়তেছে না ভাই? আর আমরা জানি নেচার সবসময় যেদিকে এন্ট্রপি বাড়ে সেদিকে যেতে চায়। এই কারণে ভাই কন্টিনিউয়াসলি এই যে ভ্যাকিউম থেকে পুরো জায়গা জুড়ে মলিকিউলগুলো ছড়িয়ে পড়ার রিজনটা হচ্ছে, যত বেশি ছড়িয়ে পড়বে তত বেশি ইন্টারনাল স্টেট পসিবল। আর ইন্টারনাল স্টেট পসিবল মানে ওইটাই মোস্ট প্রবাবল স্টেট, সবচেয়ে বেশি সম্ভাবনাময় স্টেট। মানে ধরেন ইন্টারনালি মলিকিউলগুলো অ্যারেঞ্জ হবে, ধরেন এই মলিকিউল চলে আসবে এই জায়গায়, এই মলিকিউল চলে আসবে এই জায়গায়। সো বাহ্যিকভাবে আপনার দেখতে একই লাগছে, কিন্তু দেখেন তারা কিন্তু ইন্টারনালি জায়গা চেঞ্জ করছে। সো ইন্টারনাল স্টেটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। সো নেচার সবসময় এমন একটা স্টেটে আসতে চায় যেখানে ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেট পসিবল। বাহ্যিকভাবে কোনো চেঞ্জ আপনি দেখবেন না, কিন্তু নেচারের মলিকিউলগুলো ভিতরে ভিতরে জায়গা চেঞ্জ করবে। বাহ্যিকভাবে চেঞ্জ দেখবেন না, কিন্তু ইন্টারনালি তারা এক্সচেঞ্জ করছে। বুঝা গেল? সো এরকম করতে করতে দেখা গেছে সিস্টেম 2 তে যখন ভাই 93টা মলিকিউল থাকবে, তখন এস এর মানটা হবে ম্যাক্সিমাম। বুঝা গেল? সিস্টেম 2 তে যখন 93টা মলিকিউল আসবে, এভাবে করে বাড়তে বাড়তে দেখা গিয়েছে সিস্টেম 2 তে যখন 93টা মলিকিউল চলে আসবে তখন এস এর মানটা হবে ম্যাক্সিমাম। এবং তখন এই যে দেখেন, এখান থেকে একটা মলিকিউল যাচ্ছে, এখানে আসে 1500 সেল, এখানে 93টা মলিকিউল চলে আসবে। তাহলে সিস্টেম 1 এ থাকবে কয়টা? 6টা বা 7টার মতো, তাই না? এইখানে থাকবে 6-7টার মতো, আর বাকি 93টা থাকবে এইদিকে। সো এটা দেখতে কিরকম হয় সেটা দেখাচ্ছি, দেখতে হয় এরকম। এই যে ম্যাক্সিমাম এন্ট্রপি, এখানে হচ্ছে সিস্টেম 2 তে 93টা আছে, সিস্টেম 1 এ 6-7টার মতো আছে। সো এই যে দেখতে পুরো চিত্রটা হয় যায় এরকম। বুঝেছি বিষয়টা? তো এইখানে একদম দেখে বোঝা যাচ্ছে না ভাই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, মলিকিউলগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এরকম মনে হচ্ছে না যে একদম সুষম হয়ে বন্টিত আছে সব দিকে? বুঝেছি? জি ভাইয়া। সো ব্যাপারটা বুঝেন, নেচার সবসময় এমন একটা দিকে যেতে চায় যখন সবচাইতে বেশি ইন্টারনাল স্টেট পসিবল। এবং আমরা রিসার্চ করে দেখলাম সবচাইতে বেশি ইন্টারনাল স্টেট পসিবল যখন মলিকিউলগুলা এই জায়গাগুলোর মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। এই কারণে আমরা যখন পৃথিবীতে, ধরেন আপনি কোন একটা জায়গায় আছেন, একটা রুমে আছেন, তো আপনার কাছে যে এয়ারটা আছে, অক্সিজেন যেটা আছে, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। রিজনটা কি? কারণ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকলে ম্যাক্সিমাম ইন্টারনাল স্টেট পসিবল। কিন্তু এরকম কিন্তু না ভাই যে সবসময় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। দেখেন ব্যাপারটা, সেকেন্ড ল কিন্তু কোনো অ্যাবসলিউট ল না, এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ল। সেকেন্ড ল কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ল। ঠিক যেমন আমরা যখন এই যে ডাইস দুটো ফেলেছিলাম তখন সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে 7, কিন্তু এমন না কিন্তু যে 2, 3, 4 এগুলো আসবে না, এরকম কি? নাকি সেগুলো আসতে পারে 1-2 বার, সেগুলো আসতে পারে। কিন্তু যদি আপনি 10 কোটি বার বা 20 কোটি বার আপনি যদি ডাইস দুটো ফেলেন, তাহলে এমন হতে পারে যে 10 কোটি বারের মধ্যে 9,90,99,000 বার
99,000 বার ধরেন 7 এসেছে, কিন্তু ওই যে বাকি 1,000-এর মধ্যে 2-4 বার কিন্তু অন্য কিছু রেজাল্ট আসবে। তো সেম ভাবে ভাই মলিকিউলগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে এটাই সত্যি, কিন্তু এই যে মলিকিউলগুলো আছে না ভাই, দেখেন ব্যাপারটা, এইখানকার যে মলিকিউলটা, এইখানকার যে মলিকিউলটা, সে কিন্তু সবসময় এই জায়গায় থাকবে না। সে ধরেন কখনো এই জায়গায় চলে যাবে, এইখানকার মলিকিউলটা এখানে আসবে, এ ধরেন এখানে আসবে, এ এখানে যাবে, এরকমই তারা নিজেরা নিজেদের জায়গাগুলো শাফল করতে থাকবে। আবার শাফল করার সময় যে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকবে এমনও না। ধরেন 20 কোটি, 50 কোটি, 60 কোটি মাইক্রোস্টেটের মধ্যে এইরকম 1-2টা মাইক্রোস্টেট পাওয়া যাবে, এইরকম 1-2টা মাইক্রোস্টেট পাওয়া যাবে যখন সব মলিকিউলগুলো একদিকে চলে আসছে, এইদিকে কোনো মলিকিউল নেই। বুঝছেন বিষয়টা? মানে ধরেন পূর্বের নেই, যে সব মলিকিউল এইখানে চলে এসেছে, এইদিকে কোনো মলিকিউল নেই। সো আপনি যদি একটা রুমে, এই যে আমি যখন এই একটা রুমে দাঁড়িয়ে আছি, এই রুমে যদি আমি শ্বাস নিতে থাকি এবং আমার আমার হায়াত যদি 10 ট্রিলিয়ন বছর হয়, এবং আমি যদি কোনো আধ্যাত্মিক ক্ষমতা বলে 10 ট্রিলিয়ন বছর ধরে এইখানেই দাঁড়িয়ে থাকি, এমন একটা সময় হতে পারে যে আমি এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অক্সিজেন নাও পেতে পারি। কোনো একটা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য এমন হতে পারে যে সমস্ত অক্সিজেন রুমের কর্নারে চলে গিয়েছে। বুঝতে পারলাম বিষয়টা? এইটাই হচ্ছে এন্ট্রপি। বুঝেছি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আর এন্ট্রপির ব্যাখ্যাগুলো কি বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। সবাই বলুন। বুঝছি ভাইয়া। জি ভাইয়া বুঝেছি। একটু আউট অফ দ্য বক্স আর একটু কঠিন জিনিসপত্র পড়লাম। সবাই বুঝেছি ভাই সবকিছু? জি ভাইয়া। সো আমি জাস্ট একটু উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন ধরেন এই জায়গাটাতে কিছু গ্যাসের মলিকিউল আছে, সো এইখানে ধরেন গ্যাসের তাপমাত্রা হচ্ছে টি। ঠিক আছে ভাই, বুঝেন ব্যাপারটা? এখানে ধরেন গ্যাসের তাপমাত্রা হচ্ছে টি। ওকে, এরপর আমি একই গ্যাসকে এইবার ভাই সামহাও করে দিলাম উত্তপ্ত। দাঁড়ান একটু জাস্ট ডিজাইন করি, দাঁড়ান। ব্যাপারটা বুঝেন, একই গ্যাসকে আমি বাহিরে থেকে তাপ দিয়ে করে দিলাম উত্তপ্ত। একই গ্যাস, বুঝেন ব্যাপারটা? এখানে গ্যাসের তাপমাত্রা কত ভাই? টি। এখন গ্যাসের তাপমাত্রা হয়ে গিয়েছে টি প্রাইম, এবং টি প্রাইমের মানটা ধরে নেন টি এর থেকে বেশ বড়। তাহলে আমাকে বলুন, এইখান থেকে এই জায়গায় গ্যাসের এন্ট্রপি বাড়বে। এটা আমি ওই যে ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি ওই ফর্মুলা দিয়ে দেখার দরকার নেই ভাই, ওই ফর্মুলাটা একদম অপ্রয়োজনীয়। এটা আমরা ইন্টারনাল মাইক্রোস্টেটের ব্যাখ্যা দিয়ে বলে দিতে পারি। কিভাবে বলুন? ব্যাপারটা বুঝুন। এই জায়গায় গ্যাসের তাপমাত্রা কম, এই জায়গায় গ্যাসের তাপমাত্রা বেশি, এরকমই তো ঘটনা। তাপমাত্রা বেশি, আচ্ছা ভাই তাপমাত্রা বেশি হলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেশি হয়ে যাবে না? জি বেশি ভাইয়া। ছোটাছুটি করবে। সো যদি বেশি ছোটাছুটি করে, তাহলে এই গ্যাসের মলিকুলগুলো সারাটাক্ষণ ছোটাছুটি যদি করে, এদের পজিশন সারাটাক্ষণ শাফল করতে থাকবে। সো এইখানকার তুলনায় এইখানে বেশি দ্রুত শাফলিং হবে। বেশি দ্রুত শাফলিং হয়ে যাওয়ার মানে এখানে অল্প সময় যে কয়টা শাফল হবে, এখানে ওই একই সময় অনেক বেশি শাফল হয়ে যাবে। তাহলে এখানে ওই সময় যতগুলো মাইক্রোস্টেট পসিবল, ওইটুকু সময়ের মধ্যে এখানে মাইক্রোস্টেট বেশি পসিবল বলা যায়। হ্যাঁ ভাই যায়। আর যেহেতু এখান থেকে এই পাশে মাইক্রোস্টেট সংখ্যাটা বেড়ে গেল, তাহলে এখান থেকে এই পাশে এন্ট্রপির পরিমাণটা বেড়ে গেল। এটাকে বুঝেছি আমি। ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি ফর্মুলা দিয়ে বুঝালাম না, মাইক্রোস্টেট দিয়ে বুঝালাম। বুঝেছেন নাকি বুঝেন নাই জানাবেন। বুঝছি। সবাই বুঝেছেন ভাই? হুম। ক্লিয়ার? বাকিরা বলবেন। জি ভাইয়া। আচ্ছা, এবার ধরেন ভাই আমি একই গ্যাসের এখানে তাপমাত্রাটি, এখানেও তাপমাত্রাটি, এখানে তাপমাত্রাটি, এখানে তাপমাত্রাটি, কিন্তু এখানে ভলিউম V1, এখানে গ্যাসের ভলিউম V2। এখানে তাপমাত্রাটি, এখানেও তাপমাত্রাটি, এখানে গ্যাসের ভলিউম V1, এখানে গ্যাসের ভলিউম V2, এবং গ্যাসের ভলিউম V2 ইজ গ্রেটার দেন V1। আমাকে বলেন এখান থেকে এই জায়গায় এন্ট্রপি বাড়লো নাকি কমলো? ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি এই ফর্মুলা দিয়ে না, আপনি বোঝার চেষ্টা করুন। এন্ট্রপি মানে কি? মানে যত বেশি মাইক্রোস্টেট পসিবল সে তার মানে তো এন্ট্রপি বাড়া, আর এন্ট্রপি বাড়া মানে পরিবেশ সবসময় ওই দিকেই যাওয়া।
পরিবেশ সবসময় ওই দিকে যাবে যে পাশে এন্ট্রপি বাড়বে। সো এই সিস্টেমের বা এইখানে গ্যাসের মলিকিউলগুলোর যে এন্ট্রপি আর এখানে যে এন্ট্রপি, কোথায় এন্ট্রপি বেশি বলুন? V2 তে এন্ট্রপি বেশি। নিশ্চয়ই এখানে এন্ট্রপি বেশি। কেন ভাই? কারণ এখানে গ্যাসের অণুর আয়তন বেশি, গ্যাসের আয়তন বেশি। এখানে অল্প জায়গায় গ্যাসগুলা নিজেদের মধ্যে যতটুকু রিঅ্যারেঞ্জ হতে পারবে, এখানে বেশি জায়গা, আরো খোলামেলা জায়গা পাবে না ভাই? আরো বেশি ইন্টারনাল স্টেট পসিবল, তাই না? এখানে যতটুকু জায়গা তারা পাবে ইন্টারনালি চেঞ্জ করার জন্য, সাফল করার জন্য, এখানে জায়গা বেশি পাবে। সো বেশি সাফলিং হবে, বেশি বেশি ভাবে সাফলিং হবে, বেশি বেশি সুন্দর সুন্দর আমরা সাফল পাবো। সো ডেফিনেটলি এখান থেকে এখানে মাইক্রোস্টেটের পরিমাণ বেড়ে যায়। এখান থেকে এখানে মাইক্রোস্টেটের পরিমাণ বেড়ে যাওয়াতে তাপমাত্রা যদিও গ্যাসের সেম, দুইখানে গ্যাসের তাপমাত্রা কত সেম, কিন্তু আয়তন বেশি হয়ে যাওয়াতে এখানে এন্ট্রপি বেশি হয়ে গেল। বুঝেছি নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। সবাই কি বুঝেছেন ভাই? हाँ भाइया সবাই বলুন। সো এন্ট্রপির ধারণাকে আপনাদেরকে দিতে পারলাম এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ধারণাকে দিতে পারলাম। जी একটু भैया আলাদা হবে আর খুবই কঠিন ছিল ভাই, আমি নিজেই বলছি ক্লাসটা অনেক কঠিন ছিল। কেন কঠিন ছিল আমি বলি আপনাদেরকে। আর রিজনটা হচ্ছে এন্ট্রপির আপনি যদি সার্চ করেন, আমি কিন্তু নিজেও অসংখ্য ভিডিও দেখেছি, আপনাদেরকে একটা আমি সাজেস্ট করতে পারি, যেমন ভেরিটাসিয়াম চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পারেন। আর ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টের একজন লেকচারার আছেন, লেকচারার না প্রফেসর সম্ভবত স্যার, এনায়েত রুবেল স্যার, উনার চ্যানেলে ভিডিও দেখেছি, এরকম অসংখ্য আমি ভিডিও দেখেছি আমিও। সো আপনারাও এগুলো রিসার্চ করতে পারেন। সো দেখবেন এন্ট্রপি জিনিসটা না এমনিতেই অনেক টাফ একটা জিনিস। সো এটা যদি প্রপারলি ফিল পেতে চান, অসংখ্য জিনিসকে কানেক্ট করে বোঝানো দরকার। এই জন্য অসংখ্য জিনিস দিয়ে উদাহরণ টেনে আমি বুঝিয়েছি, একটু লেংদি হয়েছে, বাট পরে ক্লাসটা আরেকবার 2x স্পিডে দেখিয়ে দিবেন, আমার মনে হয় সবচাইতে ভালো হবে, এন্ট্রপি আপনি বুঝবেন। এবার বলুন, এখানে কি কোনোভাবে ডিএস সমান ডিকিউ বাই টি এই ফর্মুলাটা খাটানো দরকার আছে? এই ফর্মুলার মাধ্যমে আমরা বলতে পারবো এন্ট্রপি বাড়লো, নাকি এমনি ফিল করেই বলতে পারছি এন্ট্রপি বেড়েছে? এমনিই বলা যায়। এমনি বলা যায়। বুঝলাম বিষয়টা সবাই? জি ভাইয়া। ওকে, এবার আসেন লাস্ট একটা উদাহরণ দেখি। সো উদাহরণ হচ্ছে একটা হট বডি আছে, একটা কোল্ড বডি আছে। এবারও মাইক্রোস্কোপিক লেভেলে অ্যান্ড্রয়েড ব্যাখ্যা দিচ্ছি। একটা হট বডি আছে, একটা কোল্ড বডি আছে। উষ্ণ বস্তু, শীতল বস্তু। উষ্ণ বস্তুর মলিকিউলগুলো রেড, শীতল বস্তুর রেড মলিকিউলগুলো ব্লু। সো ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। সবসময় রেড মলিকিউলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কে অ্যাভারেজের মানটা বেশি থাকবে ব্লুগুলোর তুলনায়। সো যখনই তারা ইন্টারনালি ধাক্কা খাবে, দুইটাকে যদি একসাথে মিক্স করি বা দুইটা আলাদা আলাদা বস্তুকে যদি আমরা টাচ করাই, তাহলে সবসময় হট বডি থেকেই হিট কোল্ড বডিতে যাবে, এটাই স্বাভাবিক। বুঝতে পারছি? হট বডি থেকে হিট কোল্ড বডিতে যাবে, এটাই স্বাভাবিক। বুঝেছেন? হট বডি থেকে হিট কোল্ড বডিতে যাবে, এটাই স্বাভাবিক। এটা কিন্তু আমি বডির কথা বলছি, মানে বস্তুর কথা বলছি। উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে হিট যাবে, এটাই স্বাভাবিক। এবার যদি মলিকিউলার লেভেলে যাই, মলিকিউলার লেভেল, তাহলে এইটা ধরেন একটা মলিকিউল, উষ্ণ মলিকিউল, আর ধরে নেন এইটা একটা ঠান্ডা মলিকিউল। সো ন্যাচারালি এই মলিকিউলের গতিশক্তি এই মলিকিউলের থেকে বেশি হবে, কমন সেন্স। সো হিট উষ্ণটা থেকে ঠান্ডাটাতে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। বুঝেছি বিষয়টা? বুঝছি। কিন্তু এইখানে কতগুলা মলিকিউল আছে ভাই? আমি দেখিয়েছি কয়টা? 12টা। কিন্তু অ্যাকচুয়ালি কি একটা বডিতে 12টা মলিকিউল থাকে নাকি? আনইমেজিনেবল, আপনি ইমেজিনও করতে পারবেন না এত বেশি সংখ্যক মলিকিউল থাকে, থাকে না এরকম? এখন ব্যাপারটা বুঝেন, আমি একটা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হিসেবে বলেছিলাম যে হট বয়েসের মানে একটা হট বডির মলিকিউলগুলো গতিশক্তি বেশি, একটা কোল্ড বডির মলিকিউলের গতিশক্তি কম। কিন্তু যখন আপনি একদম ইন্টারমলিকুলার লেভেলে যাবেন, একদম মলিকুলার লেভেলে যাবেন, তখন অ্যাভারেজ বাদে এদের কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা গতিশক্তি আছে। এইরকম দুই একটা ছোট ছোট কোল্ড বডির মলিকিউল পাওয়া যাবে যাদের গতিশক্তি বেশি হট বডির তুলনায়। ব্যাপারটা বুঝেন, অ্যাভারেজ গতিশক্তি এদের কম এদের বেশি, এটা মানি, কিন্তু এদের দুই একটা গ্যাসের মলিকুল নিজেদের সাথে ইন্টারনাল কলিশনের মাধ্যমে বেশি গতিশক্তি অর্জন করে ফেলবে এদের দুই একটা মলিকুলের তুলনায়। সো তখন যাবে ওই পার্টিকুলার কেসে, ওই পার্টিকুলার কেসে, ওই পার্টিকুলার কেসে কিভাবে করা, ওই পার্টিকুলার ওয়েট, ওই পার্টিকুলার কেসে, এটা ঘুরিয়ে নিই দাঁড়ান, ওই পার্টিকুলার কেসে দেখা যাবে হিট কোল্ড মলিকিউল থেকে হট মলিকিউলে চলে আসে। বুঝেছি বিষয়টা? সো আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন 99.99% সময়ে হিট হট মলিকিউল থেকে কোল্ড মলিকিউলে যাবে, এটাই স্বাভাবিক।
কিন্তু 20 কোটি বারের মধ্যে 1-2টা বার, 20 কোটি বার, দেখেন ব্যাপারটা অনেক বেশি সংখ্যা, 20 কোটি সংখ্যার মধ্যে 1-2টা বার এরকমও দেখতে পারেন যে একটা ঠান্ডা মলিকিউল থেকে গরম মলিকিউলে হিট আসতেছে। বুঝেছি বিষয়টা? বাট ওভারঅল স্ট্যাটিস্টিক্সের আন্ডারে যদি দেখেন, স্ট্যাটিস্টিক্স বলে কি সবচেয়ে বেশি সংখ্যকটাই নেচারে হওয়ার সম্ভাবনা বেশি। সো বেশি সম্ভাবনা হচ্ছে হট থেকে কোল্ডে যাওয়া, এই জন্য ওভারঅল আমরা দেখি একটা হট বডি থেকে কোল্ড বডিতে হিট যায়। বুঝেছি? সো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল ল, অ্যাবসলিউট ল না। সবসময় যে হট বডি থেকে কোল্ড বডিতে হিট যাবে এমনটা না। কোল্ড মলিকিউল থেকে হট মলিকিউল হিট আসতে পারে মলিকিউলার লেভেলে। বুঝেছি নাকি বুঝিনি? বুঝছি। সবাই বলুন। বুঝেছি ভাইয়া। ফিজু, মাথা কি খুব গরম হয়ে যাচ্ছে সবার? ভাই মাথা ব্যথা করতেছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা বলুন। ভাইয়া আরিফ ভাইয়ের ক্লাস আর আপনার ক্লাস পরপর না দিলে ভালো হয় হয়তো। মানে আচ্ছা আচ্ছা, মানে প্রায় খুবই 4 চাপ হয়ে ঘন্টা, যাচ্ছে তাই না? প্রায় 4 ঘন্টার কাছাকাছি পিসির সামনে বসে আছি। ওহো, এটা তো ভাই আসলেই একটা ঝামেলা। আচ্ছা সমস্যা নেই, আমরা আজকেই হচ্ছে ক্লাসের টাইমগুলো শিফট করে ফেলছি। যেদিন আরিফ ভাইয়ের ক্লাস থাকবে ওই দিন আমার ক্লাস দিব না। আপনাদের কি বৃহস্পতিবার ক্লাস আছে আরিফ ভাইয়ের? না, আরিফ ভাই বলছে রবিবার আর মঙ্গলবার নেবে। আচ্ছা, তাহলে আমারটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার নেই, তাইলেই হবে নাকি? আচ্ছা ভাই, ক্লাস টাইম একদিন বাড়াবেন না? একটা ক্লাস তো বাড়ানো দরকার, হ্যাঁ। জি ভাইয়া। কারণ 2টা ক্লাস দিলে না একটু টাফ হয়ে যাচ্ছে সিলেবাস শেষ করা। ওকে, আমরা এটা করে ফেলবো। আমরা ইন্টারনালি, আরিফ ভাই আর আমি ইন্টারনালি অনেকগুলো মাইক্রোস্টেট গঠন করব রুটিনের। সবচাইতে সম্ভাবনা হয় মাইক্রোস্টেটটারই এন্ট্রপি বেশি হবে এবং ওইটাই আপনাদের উপর স্পন্টেনিয়াস ওয়েতে অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা। ওকে, তো এবার দেখেন ভাই, এই যে ইনসুলেটেড ওয়াল, ধরে নেন গ্যাসের এই যে চেম্বারগুলো যে ছিল, এই চেম্বারের ওয়ালগুলো ভাই ইনসুলেটেড, অর্থাৎ ভিতর থেকে বাহিরে অথবা বাহির থেকে ভিতরে কোনো তাপ আসবে না। বোঝা গেল? ভিতর থেকে বাহিরে অথবা বাহির থেকে ভিতরে কোনো তাপের আদান প্রদান হবে না। কিন্তু তারপর আমরা যদি এই যে ভিতরের এই যে পিস্টনটাকে যদি সরিয়ে ফেলি, মলিকিউলগুলো কিন্তু মিক্সড আপ হয়ে যাবে। সো এখানে আমাকে বলুন ডিকিউ এর ভ্যালু কত? 0। কিন্তু এন্ট্রপির পরিবর্তন যে পজিটিভ, এটা কি বুঝি? এটা কি বুঝি ভাই? জি ভাই বুঝছি। জি ভাইয়া। তার মানে এন্ট্রপি শুধুমাত্র ভাই তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। বুঝেছি? এন্ট্রপি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে না। আমরা যদি ইন্টারনালি অ্যারেঞ্জমেন্টটাকে বাড়াতে পারি তাহলে এন্ট্রপি পজিটিভ আসবে। তো এই যে দেখেন, শুধুমাত্র আপনি যদি ডিএস সমান ডিকিউ বাই টি এই ফর্মুলা যদি মুখস্থ করেন তাইলে কিন্তু ভাই এইখানে বলতে পারবেন না যে এখানে এন্ট্রপি যে বেড়েছে, এটা কি কোনো হবে এই সূত্র অনুযায়ী কি বলা যায় এখানে এন্ট্রপি বেড়েছে? না, বলা যায় না, কারণ তাপমাত্রার পরিবর্তনই তো ভাই শূন্য, সরি হিট আদান প্রদানই তো শূন্য। তাহলে এন্ট্রপি পরিবর্তন শূন্য হওয়া উচিত, কিন্তু এন্ট্রপি পরিবর্তন শূন্য না ভাই, এন্ট্রপি পরিবর্তন পজিটিভ। রিজনটা কি? কারণ এইখান থেকে এইখানে বেশিরভাগ বেশি মাইক্রোস্টেট পসিবল। বুঝেছি বিষয়টা? তো এখন কি এন্ট্রপি আর একটু ডেপথে গিয়ে আমরা বুঝতে পারলাম নাকি বুঝিনি? বলুন। বুঝি। স্যাটিসফাইড তো আপনারা? বলুন ভাই একটু। হ্যাঁ। জি ভাইয়া। ওকে, সেগুলো পরবর্তীতে আরেকটু স্টাডি করবেন। আমি বলছি আপনারা যদি দেখেন তাহলে আমাদের ওইরকম ভাবে এই টপিকটা কেউই বুঝে না, সো আপনাদের কাছে একটু কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। আরেকবার দেখবেন ক্লাসটা। এরপরে দেখেন, ফ্রি এক্সপেনশন একটা টপিক পাবেন আপনারা আমাদের লেভেলে না, আর একটু হায়ার লেভেলে, অনার্সে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের দিকে এরকম কোর্স পাবেন। সেটা হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা সিলিন্ডারে গ্যাস আছে, এই যে পিস্টনটা যে আছে, পিস্টনটাকে আমরা যদি, মানে ভিতরে কিন্তু ভ্যাকিউম আছে, এই পাশে ভ্যাকিউম আর এই পাশে গ্যাস আছে, এই যে গ্যাসের মলিকিউল। সো এখন বর্তমানে গ্যাসের আয়তন হচ্ছে ভিআই, এবং গ্যাস এই পাশ থেকে এই পাশে কিন্তু প্রেসার প্রয়োগ করছে, তাই না? প্রেসার প্রয়োগ করছে, এবং যেহেতু বাইরে ভ্যাকিউম, সো বাইরে থেকে ভিতরে এই পাশে প্রেসারের মানটা কত ভাই? শূন্য। কেউ প্রেসার দেওয়ার মতো আছে? না। বাইরে থেকে ভিতরে কেউ প্রেসার দেওয়ার মতো আছে? না। না। আর ভিতর থেকে বাইরে গ্যাস প্রেসার দিচ্ছে না? জি ভাই। সো আপনি যদি এই যে পিস্টনটাকে এখানে ধরুন আমি আটকে রেখেছি হাত দিয়ে, আমি যদি ছেড়ে দেই তাহলে গ্যাস সজোরে পিস্টনকে ধাক্কা মেরে পুরো কন্টেনার জুড়ে ছড়িয়ে যাবে না? পুরো কন্টেনার জুড়ে ছড়িয়ে যাবে। বুঝতে পারলাম? সো এখানে গ্যাসের আয়তন ভিআই, এখানে গ্যাসের আয়তন ভিএফ। বুঝেছি? বুঝছি। জি ভাইয়া। এবং ধরে নেন এইখানে এই যে ওয়ালগুলো ইনসুলেটেড, ইনসুলেটেড যদি নাও হয় তারপরে এত দ্রুত প্রক্রিয়ার মধ্যে তাপের আদান প্রদান হওয়া সম্ভব না, এত দ্রুত গ্যাসটা এক্সপেনশন হবে।
ব্যাপারটা বুঝেন, আপনি যদি একটা বরফ ফ্রিজ থেকে বাইর করে আবার ফ্রিজে ঢুকান, এই এত মিলি সেকেন্ডের মধ্যে গ্যাসের মানে বরফের মধ্যে কোনো গলন হয় না, এত কম সময়ের মধ্যে হিট ট্রান্সফার হয় না। বুঝলাম বিষয়টা? তো এখানেও সেম ঘটনা। এই যে ঢাকনাটা যে আছে এটা এত দ্রুত এই পাশ থেকে এই পাশে চলে যাবে, এতটুকু সময়ের মধ্যে হিট ট্রান্সফারের মানটা হচ্ছে 0, কোনো হিট ট্রান্সফার হয় নাই। হিট ট্রান্সফার হয়নি, সো আমাদের এই ফর্মুলা অনুযায়ী ডিএস সমান ডিকিউ বাই টি, এই মানটা কত আসবে ভাই? 0 আসা উচিত না? হ্যাঁ ভাই, আশা তো কিন্তু উচিত, অ্যাকচুয়ালি কি 0 হবে? এখানে এন্ট্রপি পরিবর্তন কি 0 হবে নাকি পজিটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। So, আমার মনে হয় এবার আপনারা এন্ট্রপি পরিবর্তন ভাই ভালো মতো বুঝেছেন। বলুন, ঠিক আছে সবকিছু? হ্যাঁ ভাই। জি ভাইয়া। ওকে। সশন ভাই, আমি আজকে জাস্ট অ্যাডিয়াবেটিক প্রসেসটা পড়িয়ে দিই। আজকে আমার অনেকক্ষণ পড়ানোর ইচ্ছা ছিল, বাট যেহেতু 4-5 ঘন্টা ধরে দেখছেন এবং টপিকটা খুব টাফ, সো আমরা বৃহস্পতিবার একটা যদি আপনারা পারমিশন দেন এবং আপনারা যদি প্রস্তুতি নিয়ে আসেন, তাহলে একটা 3-3.5 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস করতে পারি। কি বলেন আপনারা? সেদিন কিন্তু আরিফের ক্লাস নেই, পারবেন? হ্যাঁ ভাই, পারবো। 8টা থেকে ধরেন 11টা পর্যন্ত রাত। ভাই 7টা থেকে দেওয়া যায় না? 7টা থেকে চাইলে দেওয়া যায়, ডেফিনেটলি। ভাই, চেষ্টা করে 7টা দেখি, থেকে। মাইক্রোস্টেট পরিবর্তন করে দেখি যে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় কিনা। ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, তাহলে একটু ইন্টারনালি আপনারা নিজেদের সাথে কথা বলে ফেলবেন, উইদাউট চেঞ্জিং এনি, মানে উইদাউট এক্সটার্নাল চেঞ্জেস। বোঝা গেছে? নিজেদের মধ্যে একটু কথা বলে নেবেন যে নেক্সট ক্লাস কিন্তু 3-3.5 ঘন্টার হবে। ওকে, সো আসুন ভাই, আজকে আমাদের এই আর 10 মিনিটের মতো পড়বো হয়তো বা 5 মিনিটের মতো, এই স্পোর্টটা পড়ে নিই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস। ওকে, প্রস্তুত? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন, যে তাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। যে তাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের কোনো এন্ট্রপির পরিবর্তন হয় না সেটাকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। বুঝেছি? সবাই কি বুঝেছি? ওকে, এখন আমাদের তো ভাই দুর্ভাগ্যবশত এস ইজ ইকুয়াল টু কে এল এন ডাব্লিউ এই ফর্মুলাটা আমাদের সিলেবাসে নাই। আমাদের সিলেবাসে আছে একমাত্র এন্ট্রপির পরিবর্তনের সূত্র সমান ডিকিউ ডিভাইডেড বাই টি। সো আমরা এই ফর্মুলা দিয়ে শিখবো, এবং এই ফর্মুলাটা মোর অ্যাকুরেট না হওয়ায় আমি ইন্টারনালি মানে আপনাদেরকে একটু মনে মনে এইটাও বুঝিয়ে দিব, এটাও এখানে ব্যাখ্যা করে দেবো, সমস্যা নেই। এটা যেহেতু শিখেছেন অ্যাপ্লাই করা শেখাবো, এবং এটা যে অ্যাকচুয়াল না সেটাও শেখাবো। সো দেখেন, যে তাপীয় প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। এন্ট্রপির পরিবর্তন মানে কি বলেন? ডিএস এর মানটা কত? 0 বলা যায়? বলা যায়? জি ভাই। আর ডিএস সমান কি ভাই? ডিকিউ ডিভাইডেড বাই টি। সো টি কে উপরের সাথে গুণ করে দেন 0-এর সাথে, সো আলটিমেটলি বলা যায় না ডিকিউর মানটা 0। বলা যায়? বলা যায়। সো বলতে পারি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসের সিস্টেম কোনো তাপ গ্রহণ করে না, ভিতর থেকে বাহিরে তাপ যায় না, বাহির থেকে ভিতরে তাপ আসে না। এটা আমরা পেলাম কোথায়? এন্ট্রপির পরিবর্তন থেকে। বুঝেছি বিষয়টা? জি ভাই, বুঝছি। আচ্ছা, একটু পরে আমি এই সূত্র দিয়ে বুঝাবো, ঠিক আছে? কিভাবে তাপ গ্রহণ না করায় এন্ট্রপি পরিবর্তন 0 হয়, এটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাবো। নর্মালি আমাদের বাংলাদেশে যত ভিডিও বা যত ক্লাস আপনি দেখবেন সব জায়গায় এই ফর্মুলা থেকে এখানে এসেছে, মানে ডিএস এর মানটা 0 হওয়াতে ডিকিউর মানটা 0। আমরা শিখবো ডিকিউর মান 0 হওয়াতে ডিএস এর মান 0 কেন হবে। ডিকিউর মান 0 হওয়াতে ডিএস এর মানটা তো আমরা মাত্র দেখলাম ভাই পজিটিভ হয় না, কেন হইল না? কেন হইল না এটা শিখবো, আমি শিখাবো, সমস্যা নেই। আসেন, সো সেদিকে যাচ্ছি, তার আগে একটু জাস্ট কথাবার্তা বলে নিই। সো ব্যাপারটা বুঝেন, আমি একটু আপনাদেরকে বুঝাই। ধরেন এই একটা সিস্টেম আছে, এই একটা সিস্টেম আছে, ওকে? সিস্টেমের মধ্যে ধরেন গ্যাসের মলিকিউল আছে, ওকে? গ্যাসের মলিকিউল আছে, ধরে নিলাম এই জায়গাটাতে গ্যাসের চাপ হচ্ছে ভাই P1, গ্যাসের আয়তন V1, গ্যাসের তাপমাত্রা হচ্ছে T1। বোঝা গেল? বোঝা গেল বিষয়টা? জি ভাই। আচ্ছা, সো আমি এবার করলাম কি ভাই, দেখুন ভালো মতো বুঝবেন। গ্যাসের ধরেন আমি আয়তন বাড়িয়ে দিলাম, অর্থাৎ কি হয়েছে আমি আপনাকে ইন্টারনাল বিষয়টা বুঝাই, ইন্টারনালি বিষয়টা আপনাকে বোঝানো লাগবে। ব্যাপারটা বুঝেন, এই জায়গা তো ছিল ভাই একটা পিস্টন, তাই না? এই জায়গা তো ছিল একটা পিস্টন, তাই না? কথা বলুন সবাই। এই জায়গা তো ছিল একটা পিস্টন।
পিস্টনের উপরে ধরেন অনেকগুলো পাথর ছিল, এগুলো ধরেন এক একটা পাথর, ঠিক আছে ভাই, এগুলো ধরেন এক একটা স্টোন, এক একটা স্টোন, বুঝলাম বিষয়টা? বুঝছি। এখন আমি যদি সবগুলো স্টোন একবারে সরিয়ে দিই, সবগুলো স্টোন সরিয়ে দিই, উপরে স্টোনের চাপ আর ভিতরে গ্যাসের চাপ মিলে গ্যাসের চাপ হচ্ছে P1, সবগুলো স্টোন যদি ছড়িয়ে দিই, সবগুলো স্টোন যদি সরিয়ে দিই, তাহলে আমাকে বলেন গ্যাসের ভিতরে চাপটা বাইরের চাপের থেকে বেশি না? শুধুমাত্র পিস্টনের চাপ তো কম স্টোনগুলোকে সরিয়ে দিলে, সো আলটিমেটলি পিস্টনটা উপরে উঠে যাবে না ভাই? জি ভাইয়া। উপরে উঠে যাবে। সো এখন বর্তমানে গ্যাসের আয়তন V2, গ্যাসের চাপ P2 হয়ে যাবে, বলা যায়? বলা যায়। বলা যায়। আচ্ছা, বাইরে থেকে ভিতরে কোনো তাপ দেয়নি, বাহিরে থেকে ভিতরে কোনো তাপ দেয়নি, গ্যাসের যে ওয়ালগুলো আছে না ভাই, এগুলো হচ্ছে ইনসুলেটেড বা তাপ অপরিবাহী, ইনসুলেটেড বা তাপ অপরিবাহী, ঠিক আছে? বাইরে থেকে ভিতরে কোনো তাপ দেয়নি, সো গ্যাসের ওয়ালগুলো তাপ অপরিবাহী। সো এবারটা বুঝুন ভাই, গ্যাসের আয়তন বাড়লো, গ্যাসের আয়তন বাড়লো, সো গ্যাস ভিতর থেকে চাপ দিয়ে দিয়ে গ্যাসের পিস্টনটাকে উপরে উঠালো, গ্যাস কিন্তু ভিতর থেকে চাপ দিয়ে পিস্টনকে উপরে উঠালো। এখন ব্যাপারটা বুঝেন, নর্মালি আগে আমরা বাইরে থেকে তাপ দিতাম, পিস্টন উপরে উঠতো, স্টোন সহ পিস্টন উপরে উঠতো, তাই না? এবার কি বাইরে থেকে তাপ দিয়েছি ভাই? না ভাইয়া। বাইরে থেকে তাপ দিয়েছি না। তাহলে এই যে পিস্টন উপরে উঠলো কেন? নিশ্চয়ই গ্যাস কোথাও থেকে শক্তি পেয়েছে। এমনি এমনি কি গ্যাস এক্সপ্যান্ড করতে পারে? খাওয়া লাগবে তো। ধরেন এটা আমি কতদিন উদাহরণ দিয়েছিলাম, ধরেন একজন ব্যক্তি দৌড়াচ্ছে এবং খাচ্ছে একই সাথে, সে দৌড়ানোর সময় যতটুকু ক্যালোরি বার্ন করে, ঠিক ততটুকু যদি সে খায়, তাহলে তার শরীরে ক্যালোরি বার্ন হচ্ছে না, তার ফ্যাটও কমবে না। সো যতটুকু খাচ্ছে ততটুকু কাজ করছে, তার ইন্টারনাল কোনো চেঞ্জ হলো না। সেটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়া, যতটুকু তাপ দিচ্ছি ততটুকু দিয়ে কাজ করছি, আমার অভ্যন্তরীণ ক্যালোরির কোনো বার্ন হলো না, অভ্যন্তরীণ শক্তির কোনো চেঞ্জ হলো না, সমস্ত প্রক্রিয়া, মনে আছে? আর এই প্রক্রিয়াটা কি ভাই? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে হয় কি, আমি ভিতরের থেকে বাইরে থেকে কোনো কিছু খাচ্ছি না, কিন্তু দৌড়াচ্ছি, আমি ধরুন কিছু না খেয়ে দৌড়াচ্ছি, তাহলে আমি যখন দৌড়াবো শক্তি পাবো কোথায়? আমার ইন্টারনালি যেসব কার্বোহাইড্রেট ফ্যাট আকারে জমে আছে আমার শরীরে, সেগুলোই বার্ন হয়ে না? এই কারণে তো মানুষের ফ্যাট লস হয়। আমার শরীরের ফ্যাট কাটবে এবং সেখান থেকে শক্তি উৎপন্ন করে আমি দৌড়াবো। সো এই ফ্যাট বা ভিতরে জমে থাকা ক্যালোরিকে আপনি ধরে নেন অভ্যন্তরীণ শক্তি, আর রানিংকে ধরে নেন কাজ। অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি। সো আপনি অভ্যন্তরীণ শক্তি কমাচ্ছেন, অর্থাৎ ক্যালোরি বার্ন করছেন, এবং আপনি কাজ করছেন, কিন্তু বাইরে থেকে কিছু খাচ্ছেন না, মানে তাপ গ্রহণ করছেন না। ব্যাপারটা বুঝুন, এখানে গ্যাস যে এক্সপ্যান্ড করলো ভাই, গ্যাস যে এক্সপ্যান্ড করলো, এতে হলো কি জানেন? গ্যাস নিজের ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি আছে না, জমে থাকা যে ক্যালোরিটা আছে আমাদের শরীরে, সেটাকে বার্ন করে করে যেমন আমরা দৌড়াই, তেমনই গ্যাস তার ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটাকে বার্ন করে করেই তার প্রসারণ হলো। বুঝেছি? বুঝছি। আচ্ছা, সো আমরা কি একটা জিনিস বলতে পারি ভাই, T1 এর মান বড় নাকি T2 এর মান বড়? P1 এর মান বড়। T1 এর মান বড়। কারণ কি ভাই? এইখানে অভ্যন্তরীণ শক্তি গ্যাসের বেশি, এখানে অভ্যন্তরীণ শক্তি কমে গেল। কমে যায়। কেন কমে গেল অভ্যন্তরীণ শক্তি এখান থেকে এখানে? কারণ গ্যাস কিছুটা অভ্যন্তরীণ শক্তি কাজ আকারে ইউজ করেছে, ওই অভ্যন্তরীণ শক্তি বার্ন করে সে কাজ করেছে। বুঝেছি বিষয়টা? জি ভাই বুঝছি। ক্লিয়ার একদম সবার? জি ক্লিয়ার। ওকে, সেই হচ্ছে বিষয়। সো বাইরে থেকে ভিতরে কোনো তাপ দিয়ে নেই, সে এন্ট্রপির পরিবর্তনের মান হবে 0। এইবার আসেন ভাই, আমি আলাদাভাবে আর একটু ব্যাখ্যা দিই, আমাদের 2-4 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। দেখেন, প্রথম ব্যাখ্যাটা ছিল কি ভাই, যে এন্ট্রপির পরিবর্তন 0, এই জন্য ডিসিশন নিলাম যে সিস্টেমে বাইরে থেকে ভিতরে কোনো তাপ দেয়নি, ভিতর থেকে বাইরে কোনো তাপ দেয়নি, সিস্টেমেও তাপ দেয়নি, সিস্টেমের ভিতর থেকে বাইরে কোনো তাপও যায়নি, মানে ডিএস ইজ ইকুয়াল টু 0 হয়, ডিকিউ ইজ ইকুয়াল টু 0। এবার আমরা শিখবো ডিকিউ ইজ ইকুয়াল টু 0 হয়, ডিএস ইজ ইকুয়াল টু 0 কেন হলো, এটার উত্তর দিয়ে আসেন। সো একটা জিনিস বুঝেন, আপনি একটা জিনিস বুঝেন, আমি এখান থেকে উদাহরণটা দিচ্ছি, দেখেন ভাই, একটু দেখেন, এই জায়গাটাতে গ্যাসের আয়তন বেড়ে গেল না ভাই, এখান থেকে এখানে জি ভাইয়া। গ্যাসের আয়তন বাড়লো। আচ্ছা ভাই, গ্যাসের আয়তন বাড়লো, একই গ্যাসের আয়তন বেড়ে গেল, তাহলে এই যে ভিতরে ইন্টারনালি গ্যাসের যে ইন্টারনালি অ্যারেঞ্জমেন্টটা, এইখান থেকে এইখানে বেশি মাইক্রোস্টেট পসিবল না? জি ভাইয়া পসিবল। বেশি পসিবল। সো আমরা বলতে পারি মাইক্রোস্টেট সংখ্যা
মাইক্রোস্টেট সংখ্যা, নাম্বার অফ মাইক্রোস্টেট বেশি হবে, আর মাইক্রোস্টেট বেশি হলে কি এন্ট্রপি বেশি হবে। সো মোট কথা হচ্ছে এখান থেকে এখানে তো গ্যাসের এন্ট্রপি বেড়ে যাওয়ার কথা, এটাই হয়তো বেড়ে যাওয়া উচিত না। তাপমাত্রা কমে যায় তো। এক্স্যাক্টলি, বাট ঘটনা তো শুধুমাত্র আয়তন বাড়ে না, তাপমাত্রা তো ভাই কমে। এখন ব্যাপারটা বুঝেন, আমি বলেছিলাম কোনো গ্যাস এর তাপমাত্রা বেশি, সো গ্যাসের মলিকুল অনেক জোরে ছোটাছুটি করবে, তাপমাত্রা কম মানে গ্যাসের মলিকুল আস্তে আস্তে ছোটাছুটি করবে। সো জোরে জোরে ছোটাছুটি করলে ইন্টারনালি অনেকগুলো মাইক্রোস্টেট পসিবল, আস্তে আস্তে ছোটাছুটি করলে অতগুলো মাইক্রোস্টেট পসিবল নয়। সো যখনই তাপমাত্রা কমে যায়, তখন এই তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাইক্রোস্টেটের সংখ্যা কমে যাবে নাকি বাড়বে? কমে যাবে। কমে যাবে। সো ইভেনচুয়ালি এন্ট্রপি কি কমে যাবে না? কমে যাবে। সো আয়তন বাড়ার কারণে এন্ট্রপি যতটা বাড়বে, তাপমাত্রা কমে যাওয়াতে এন্ট্রপি ততটাই কমবে। আয়তন বেড়ে যাওয়াতে এন্ট্রপি যতটা বাড়বে, তাপমাত্রা কমাতে এন্ট্রপি ততটাই কমবে। তাহলে টোটাল এন্ট্রপি পরিবর্তন হচ্ছে 0। এবার বলুন এইরকম ভাবে, এবার বলুন কিরকম ভাবে বুঝলেন আপনারা? অনেক ভালো বুঝছি ভাইয়া। আর কি কোনো সমস্যা থাকা উচিত ভাই এখান থেকে বলুন? না, বলুন। সরি, একটু হায়ার ফিজিক্স পড়াচ্ছি ভাই, সরি এটার জন্য, বাট এই জিনিসগুলো একবার ভালো মতো বুঝলে আপনারা যখন টিচিং এ আসবে তখন আপনাদেরও সুবিধা হবে। বুঝেছি সবকিছু? জি ভাই বুঝছি। ওকে, লাস্ট তাহলে 2 মিনিট আমাকে সময় দেন, আরো কিছু ইন্টারনাল এমসিকিউ আছে। হ্যাঁ বলুন ভাই, কিছু বললেন? ভাইয়া আর না, আমার 7 ঘন্টা ধরে ক্লাস করতেছি। সরি, আর জাস্ট 2 মিনিট, 7 ঘন্টা 2 মিনিট। আমিও আর ওকে, পারছি 7 ঘন্টা না, 7 ঘন্টা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি তারা। ওকে, সো এই জাস্ট দুইটা এমসিকিউ শিখিয়ে দিই। একটা এমসিকিউ সাস্টে এসেছিল 17-18 সালে, এটা একটু দেখিয়ে দিই, এই শেষ। আরেকটা টপিক পড়াতে চেয়েছিলাম, এটা তো আজকে পারবো না। সো আমরা একটা কথা কি বলতে পারি ভাই, আমরা কি একটা কথা এখান থেকে বলতে পারি এই ওভারঅল পুরো আলোচনা থেকে, আমরা কি একটা কথা বলতে পারি যে দেখেন কথাটা হচ্ছে, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি ভাই? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ না, তাই না? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, মনে আছে? জি মনে আছে। জি আচ্ছা ভাই। এখন দেখেন এই জায়গায় ডিকিউর মানটা কত ভাই? 0 প্লাস ডিইউ প্লাস ডিডব্লিউ লেখা যায়? যায়। জি ভাই। আচ্ছা এখন দেখেন ভাই, এই প্রক্রিয়াটাতে মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ কি কনস্ট্যান্ট থাকে নাকি বাড়ে? মানে মানে চেঞ্জ হয় আর কি, বাড়ে না কমে আর কি। গ্যাসের চাপ চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ। P1 থেকে গ্যাসের চাপ চেঞ্জ হয়। তাহলে এখানে কি আপনি সমচাপের ফর্মুলা করতে পারেন? W সমান কি পিডিভি লিখতে পারবেন? না। না। না, লিখতে পারবেন না। কিন্তু আমরা যদি একদম সামান্য পরিবর্তন দেখি, আয়তনে সামান্য পরিবর্তন, সামান্য আয়তনে পরিবর্তনের জন্য গ্যাস যে সামান্য কাজ করে, ওই সামান্য কাজের জন্য চাপটাকে কনস্ট্যান্ট ধরা যায় না? জি। যায়। হ্যাঁ। যায়। তাহলে আমি এখানে ডিডব্লিউটাকে পিডিভি লিখলাম, ডিভির মানটা অলমোস্ট 0, এই কারণে ডিডব্লিউর মানটা অলমোস্ট 0, মানে সামান্য আয়তনের পরিবর্তনের জন্য চাপটাকে অলমোস্ট কনস্ট্যান্ট ধরে নিলাম। ঠিক আছে, অনেক সাইড নোট দেখে দিয়েছি। ঠিক আছে ভাই, ধরছি। হ্যাঁ, বুঝেছি। ধরছি। আচ্ছা এবার দেখেন, এবার এই পুরো জিনিসটাতে দেখেন, এই ডিইউর মানটা প্লাস বা মাইনাস হতে পারে। গ্যাসের প্রেসারের মান কখনো প্লাস বা মাইনাস হতে পারে না, প্রেসার অলওয়েজ পজিটিভ। কিন্তু গ্যাসের আয়তন বাড়তেও পারে কমতেও পারে। সো আয়তন বাড়া কমার উপর বেস করে গ্যাসের আয়তনের যে পরিবর্তন, ডিভি মানে কি আয়তনের পরিবর্তন, সো আয়তনের পরিবর্তন মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, বলা যায় না? হ্যাঁ ভাই যায়। জি আচ্ছা ভাই। আয়তনের মানটা মাইনাস প্লাস হওয়া মানে কি পি ওইটার সাথে গুণ হওয়া, তাহলে পুরো জিনিসটার মানে আলটিমেটলি মাইনাস বা প্লাস হবে, আর ডিউর মানটা প্লাস বা মাইনাস হতে পারে। বুঝেছি? বুঝছি। জি আচ্ছা, ভাই। এখন আমাকে বলেন, এটা খুব কঠিন কোয়েশ্চেন করবো। 5 এর সাথে কত যোগ করলে যোগফল 0 হবে? -5। -5 বলা যায় এই জিনিসটা? তাহলে আমাকে বলেন ডিইউ আর পিডিভি দুইটা আলাদা আলাদা জিনিস, এদের যোগফল কত ভাই? 0। 0। তাহলে ডেফিনেটলি ডিইউর মান আর পিডিভির ভ্যালুটা সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। ঠিক যেমন 5 আর -5 সমান 0, তেমনি ডিইউ আর পিডিভি এক্স্যাক্টলি সেম ভ্যালু, কিন্তু দিকটা বিপরীত, সরি দিক তো না, চিহ্নটা বিপরীত, এই কারণে এদের যোগফল 0 বলা যায়। বলা যায়। আচ্ছা, সো আমরা কি এখান থেকে একটা এমসিকিউ শিখতে পারি না ভাই, যে ডিইউর মানটা যখন পজিটিভ হবে তখন ডিভির মানটা হবে নেগেটিভ? জি ভাই। আচ্ছা, আর ডিইউর মানটা যখন নেগেটিভ হবে তখন ডিভির মানটা পজিটিভ, বলা যায়? হ্যাঁ জি। ভাই যায়। আচ্ছা এখন ব্যাপারটা বোঝেন, এমসিকিউ শেষ, শেখানো শেষ। সো ডিইউ পজিটিভ হওয়া মানে কি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া,
বৃদ্ধি পাওয়া। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। হ্যাঁ। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কখন? যখন গ্যাসের তাপমাত্রা বাড়ে। সো ডিউ পজিটিভ মানে গ্যাসের তাপমাত্রা বাড়া। এটা কখন হবে ভাই? যখন সিস্টেমের কি হবে? সংকোচন নাকি প্রসারণ? সংকোচন। সংকোচন। সো যদি এই এমসিকিউটা এরকম আসে যে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের যদি সংকোচন ঘটে তাহলে সিস্টেম শীতল হবে নাকি উষ্ণ হবে? উত্তর হচ্ছে উষ্ণ হবে। অ্যান্ড ভাইস ভার্সা। যদি ডিউর মানটা নেগেটিভ হয় অর্থাৎ গ্যাস যদি শীতল হয় তাহলে ডিভির ভ্যালুটা কি হবে? পজিটিভ, অর্থাৎ আয়তন বেড়ে যাবে। বোঝা গেল? সো দুইটা এমসিকিউ আসে ভাই, এই যে এখানে লেখা আছে, এবার আপনারা পড়ে নিতে পারবেন। একটা সাস্টে এসেছিল 17-18তে, এগুলো প্রায় প্রায় আসে, ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্টও এসে থাকে। ওকে, কি কি ভাই? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে বা সিস্টেম উত্তপ্ত হলে সিস্টেমের বাহ্যিক সংকোচন ঘটে। বুঝেছি এটা? বুঝছি। জি আচ্ছা, ভাইয়া। আরেকটা কি? সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে সিস্টেম শীতল হলে সিস্টেমের প্রসারণ ঘটে। বলুন বুঝেছি কিনা? বুঝছি। জি ওকে, ভাইয়া। সো শেষ ভাইয়া, আজকে আর না পড়াই। আজকে আর অনেক কিছু পড়ানোর ইচ্ছা ছিল, বাট নিতে পারছেন না, এবং ভাই আর আমার ক্লাস একদিনে হওয়ায় আপনাদের জন্য অসুবিধা হচ্ছে, আমি এটা বুঝতে পেরেছি। সো নেক্সট ক্লাসগুলো টাইম শিফট করবো, আর নেক্সট ক্লাসটা ডেফিনেটলি 3 ঘন্টার হবে। এটা কি আপনারা একটু বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন? হ্যাঁ ভাই, বলে দিব। আচ্ছা, নেক্সট ক্লাস কিন্তু বৃহস্পতিবারে। ওকে, সো এর মাঝখানে 10 মাঝেই মিনিট এই ব্রেক এন্ট্রপি দিয়ে। পরিবর্তনের ক্লাসটা ওদেরকে একটু দেখে নিতে বলবেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে আমার সাথে ডিসকাস করতে পারেন, অবশ্যই অলওয়েজ ডিসকাশনের রাস্তাটা খোলা থাকবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি এটা বিশাল বড় টর্চার গেল আপনাদের জন্য, কারণ অনেক কঠিন টপিক করিয়েছি, বাট তারপরেও আপনারা ছিলেন শেষ পর্যন্ত, ধন্যবাদ এই জন্যই আপনাদেরকে। বৃহস্পতিবার আবারও দেখা হবে, এবং এর মাঝে আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন। এই তো, আসসালামু আলাইকুম।